আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকে আমাদের ভিক্টরের লাস্ট পার্টটাতে স্বাগতম। আমি জানি তোমরা অনেকক্ষণ ধরে বা অনেকদিন ধরে অপেক্ষা করেছিলে যে আমি কবে ভিক্টরের লাস্ট পার্টটুকু আপলোড করব। তো আমি এখন রেকর্ড করতেছি। আমি আসলে চেষ্টা করতেছিলাম জিনিসটাকে আরো কত তাড়াতাড়ি গুছানো পসিবল বা কত তাড়াতাড়ি শর্ট করা পসিবল সেটা নিয়ে। আমি জানি তোমাদের অনেকে অনেক রকম কোশ্চেন করছো। তার মধ্যে অনেকে বলছো যে ভাইয়া আপনি হচ্ছে একটা থিওরি বোঝানোর পরে সেখানে হচ্ছে কিছু পরিমাণ আমাদেরকে ম্যাথ দিলে খুব ভালো হতো। আমি জানি, আমি এটা বিশ্বাসও করি যে তোমাদের এই যুক্তিটা একদমই একটা যৌক্তিক দাবি যে ভাইয়া হচ্ছে একটা থিওরি বোঝানোর পর ডেফিনিটলি সেখানে একটা ম্যাথ করানো উচিত। এটা আমি বিশ্বাস করি বা এটা আমিও আসলে মানি। কিন্তু ভাইয়া মাঝে, মাঝে এরকম হয়ে যায় যে সিচুয়েশন এর মধ্যে যে আসলে বুঝানো যায় না। আমি ওই এর আগের পার্টটাতে থিওরি এত ভাস্ট ভাবে বুঝাইছিলাম, লাইক ধরো একটা ছোট বাচ্চাকে যেভাবে বুঝানো হইছে আমি ওভাবে এর আগের ক্লাসটা নিছি। যার কারণে মূলত আমি আসলে এনাফ ম্যাথ করাইতে পারি নাই। বাট আমি এবার চেষ্টা করব যে তোমাদেরকে এনাফ ম্যাথ করানোর। এইজন্য তোমাদের টেনশন করার দরকার নাই। আমি হচ্ছে এই পার্টটুকুতে খুব সুন্দর মতো করে আগে থিওরিগুলো আলোচনা করে ফেলবো। অ্যান্ড আমি ভেক্টরের জন্য আলাদা রকম ভাবে একটা সিকিউ এর জন্য আলাদা রকম একটা প্লেলিস্ট বানানোর আমার ইচ্ছা আছে। তো সেখানে আমি ভেক্টরের ম্যাথগুলো করে দিব। তোমাদের অসুবিধা নাই। আমার আরো একটা ওয়ান শট প্লেলিস্ট বানানোর ইচ্ছা আছে। আমি যদি সময় পাই আর তোমাদের দোয়া অবশ্যই আমার সাথে থাকে, ইনশাল্লাহ আমি বের করতে পারবো। তো চলো আমরা শুরু করি আমাদের ভেক্টরের একদম লাস্টের যেই পোর্শনটা আছে সেটা। তো ভেক্টরের এন্ড গেম। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের ভেক্টরের মোস্ট ইম্পর্টেন্ট যে অংশটা সেটার মধ্যে একটা অংশ। তো এর আগের পার্টে আমরা হচ্ছে নদী নৌকা পর্যন্ত পড়ছিলাম। নদী নৌকা পর্যন্ত পড়ছিলাম। এর আগের পার্টে আমরা নদী নৌকা পর্যন্ত পড়ছিলাম। আর এই পার্টটাতে আমরা মূলত পড়বো ভেক্টর, ভেক্টর গুণন, গুণন, পড়বো হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, ক্যালকুলাস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই পার্টটাতে আমরা পড়বো হচ্ছে তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি বলতো, বৃষ্টি ছাতা, বৃষ্টি ছাতা। ওকে, এই অংশটার মধ্যেই তোমার হচ্ছে আপেক্ষিক বেগের অংশটাও এসে পড়বে। বুঝা গেছে? তার মানে তোমাদেরকে টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। জাস্ট হচ্ছে আমার সাথে একটু ফলো করতে থাকো। আমি দেখো সবকিছু একদম তোমাকে গুছাই ফেলবো, সবকিছু গুছাই ফেলবো। এখানে হচ্ছে আপেক্ষিক বেগ। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। আমাদের মূল টপিকগুলো এখানে এই কয়েকটাই, ঠিক আছে? এই কয়েকটাই আমরা এখন খুব ভালো মতো করে করব, কভার করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা গত ক্লাসে ভেক্টর উপাংশ পড়ছিলাম, তাই না? ভেক্টর উপাংশ পড়ছিলাম। তো ভেক্টর উপাংশর কিছু আমরা ব্যবহারিক প্রয়োগ দেখব। এই ভেক্টর উপাংশটা দিয়ে তোমার হচ্ছে মাঝে মাঝে ম্যাথ এসে থাকে। ম্যাথ বলতে তোমার খ নাম্বার অনুধাবনের জন্য বিশেষ করে এসে থাকে। যে তোমাকে বলবে কি জানো, তোমাকে বলবে যে হচ্ছে নৌকার গুণ টানা, এই ব্যাপারটা কিভাবে ঘটে একটু ভেক্টর উপাংশের সাহায্যে ভেঙে বুঝাও। তো সেই ক্ষেত্রে দেখো তুমি স্ক্রিন খুব ভালো মতো আই গেস দেখতে পারতেছো। এখানে দেখো একজন ব্যক্তি তোমার কি করতেছে বলতো, এই নৌকাটাকে টেনে ধরছে, তাই না? নৌকাটাকে টেনে ধরছে। আর এখানে হচ্ছে অনেকগুলো নৌকা আমি দেখতে পারতেছি। ওকে, খুব ভালো কথা। দেখো এখানে আমি একটা স্পষ্ট জিনিস দেখতে পারতেছি, সেটা হচ্ছে এই যে তোমার মহিলাটা, এই হচ্ছে তোমার এফ নিউটন পরিমাণ বলে, এইটাকে বলা হবে আমার লব্ধি বল। এই লব্ধি বলে নৌকাটাকে তার দিকে টানতেছে, তাই না? তো আমি যদি লব্ধি বলটাকে ভেঙে ফেলি, আমি দেখতে পারতেছি যে ভূমির সাথে লব্ধি বলটা তোমার হচ্ছে থিটা কোণ উৎপন্ন করতেছে। তাহলে বলতো এই ভূমির সাথে যে বা এক্স অক্ষ বরাবর যে তোমার উপাংশটা থাকবে, এই উপাংশটা হবে কি বলতো, এই উপাংশটা হবে এফ কস থিটা। এবং দেখো তোমার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হবে এফ সাইন থিটা। খুব ভালো কথা। এখন দেখো এই যে তোমার এখানে এফ সাইন থিটা আছে, ওয়েট একটু দাঁড়াও। এখানে যে তোমার এফ সাইন থিটা আছে, এই যে এফ সাইন থিটা আছে, এই এফ সাইন থিটা কি করতেছে জানো? এফ সাইন থিটা হচ্ছে নৌকাটাকে, নৌকাটাকে নৌকাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, উপরের দিকে, উপরের দিকে নিয়ে যাচ্ছে, দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এফ সাইন থিটা হচ্ছে আমাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু উপরের দিকে নিয়ে যাওয়া মানে কি জানো? উপরের দিকে নিয়ে যাওয়া মানে হচ্ছে তোমার এখানে দেখো তো নৌকাটা, এই নৌকাটার অবশ্যই একটা ভর থাকবে না বলো তো? নৌকাটার অবশ্যই একটা ভর থাকবে এবং সেই ভরটা তোমার একদম এই নিচ বরাবর কাজ করবে, এই নিচ বরাবর কাজ করবে। কারণ আমরা জানি যে হচ্ছে
কোনো বস্তুর ভর, মানে ভর বলতে আমি এখানে ওজন বোঝাচ্ছি, ঠিক আছে? কোনো বস্তুর ওজন তার একদম অভিকর্ষ ত্বরণ বরাবর মানে পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে। এই ব্যাপারটা আমরা জানি। তার মানে দেখো এখানে এই যে নৌকার ভরটা, এই নৌকার ভরটা তোমার পৃথিবীর কেন্দ্র বরাবরই কাজ করবে। ওকে, খুব ভালো কথা। এখন দেখো তো এখানে একটু ভালো মতো করে খেয়াল করবা, এখানে একটু ভালো মতো করে খেয়াল করবা। কি খেয়াল করবা দেখো তো, F sin থিটা বলটা এটা একদম খাড়া উপরের দিকে কাজ করতেছে এবং দেখো এর খাড়া নিচ বরাবর কাজ করতেছে mg বলটা। তার মানে এখন তুমি আমাকে বলো এর আলটিমেটলি এর বলটা কি হবে, এর বলটা কি হবে, আলটিমেটলি এর বলটা কি হবে? তুমি লিখতে পারবা mg মাইনাস F sin থিটা। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া আপনার mgটা কেন বড় হইলো, কেন হচ্ছে F sin থিটাটা ছোট হইলো, কেন F sin থিটাটা ছোট হইলো? প্রশ্ন অবশ্যই আসতে পারে। এখন দেখো এটা কেন হয়, এটা হবে কারণ দেখো নৌকাটা কিন্তু অনেক ভারী, নৌকাটা কিন্তু অনেক ভারী, তাই না? নৌকাটাকে তুমি টেনে ধরছো আর তোমার উপর বরাবর একটা উপাংশ কাজ করতেছে, ডেফিনেটলি নৌকার ভরটা বেশি, যার কারণে কি হবে বলতো, এর ওজনের মানটাও বেশি হবে। কথা বুঝতে পারছো? তার মানে দেখো এই যে F cos থিটা, এই যে F cos থিটা, এই যে F cos থিটা যেটা কিনা আমার x অক্ষ বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে নৌকাটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, নৌকাটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর F sin থিটা কি করতেছে বলতো, নৌকার ওজনের বিপরীতে কাজ করে নৌকার ওজনটা কমায় দিচ্ছে। বুঝা গেছে? নৌকার ওজনটা কমায় দিচ্ছে। এবং তোমাকে যদি বলে যে এর প্রযুক্ত ওজন কত, তাহলে তুমি বলবা যে হচ্ছে মানে এর উপর ওজনটা হচ্ছে, বা তুমি এইভাবে লিখতে পারো যে নৌকার অনুভূত ওজন, নৌকায় বা নৌকার অনুভূত ওজন, অনুভূত ওজন, বলতো নৌকার অনুভূত ওজনটার মান কত হবে? mg মাইনাস f sin থিটা। মানে একটা মাঝি বা একটা মানুষ এই পরিমাণ ওজনটা সে আসলে নৌকার মধ্যে অনুভব করবে, এরকম আর কি কিছু একটা। যাই হোক, আই গেস এখন তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, থিটার মান যদি বাড়ে তাহলে f cos থিটার মান বাড়বে আর f sin থিটার মান কমবে। সরি, আমি একটা ভুল কথা বলছি। থিটার মান কমলে f cos থিটার মান বাড়বে এবং হচ্ছে f sin থিটার মান কমবে, ফলে নৌকা দ্রুত সামনের দিকে যাবে এবং নৌকা আগের চেয়ে বেশি ভারী বলে মনে হবে। এই কথাটা একটু তোমরা বোঝার চেষ্টা করো, এন্ড এটা হচ্ছে তোমাদের কাছে হোম টাস্ক থাকলেও তুমি একটু জাস্ট এই কথাটা ভাবার চেষ্টা করো, তাহলে অ্যান্সার পেয়ে যাবা। তো চলো, নৌকার গুণ টানা কেন মানে কিভাবে কাজ করে নৌকার গুণ টানার সময় আমরা সেই প্রসিডিউরটা বা সেই মেকানিজমটা দেখে ফেলছি। এবার দেখো তোমাদের একটা খুবই পপুলার কোশ্চেন, সেটা হচ্ছে কি বলতো, লং রোলার বা লাগেজ ঠেলা অপেক্ষা টানা সহজতর কেন? ঠিক আছে, ঠেলা অপেক্ষা টানা, ঠেলা ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? সহজ কেন? খুব সুন্দর একটা কোশ্চেন, তাই না? ঠেলা অপেক্ষা টানা খুব সহজ কেন? ওকে, দেখো তো তুমি যখন এখানে আমি আমি কি করতেছি, এখানে আমি কি করতেছি বলো তো, এখানে আমি ঠেলতেছি, কি করতেছি? ঠেলতেছি। তার মানে লিখতে পারবো ঠেলার ক্ষেত্রে। দেখো ঠেলার ক্ষেত্রে কি হয়, আমরা এই ব্যাপারটা একটু ভালো মতো করে দেখার চেষ্টা করি। দেখো ঠেলার ক্ষেত্রে কি হয়, ব্যাপারটা একটু ভালো মতো করে দেখার চেষ্টা করি। দেখো তুমি কি করতেছো, তুমি এই দেখো লাগেজটাকে কি করতেছো, ঠেলতেছো। দেখো লাগেজটাকে কি করতেছো, ঠেলতেছো, এই বলে ঠেলতেছো, তাই না? এই দিক বরাবর ঠেলতেছো, অর্থাৎ এই যে এফ নিউটন, এটাকে আমি কি বলবো বলতো, এটাকে আমি বলবো লব্ধি বল। এই বলটাতে তুমি ঠেলতেছো এবং ধরে নাও সেটা হচ্ছে তোমার এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে। কোন কোণ উৎপন্ন করতেছে বলতো? থিটা কোণ উৎপন্ন করতেছে। কোন অক্ষের সাথে? এক্স অক্ষের সাথে। তাহলে বলতো এর উপাংশটা কি হবে? এফ কস থিটা। এবং এর লম্ব উপাংশটা কি হবে? এফ সাইন থিটা। খুব ভালো, খুব ভালো। এখন তাহলে তুমি বলতেই পারো দেখো এর ওজন, এই লাগেজটা একটা ওজন আছে, তাই না? এই ওজন বলটা তোমার ঠিক এফ সাইন থিটা বরাবর কাজ করতেছে, এফ সাইন থিটা বরাবর কাজ করতেছে, তাই না? তার মানে এর ওজনটাও কিন্তু এফ সাইন থিটা বরাবর কাজ করতেছে। খুব ভালো। দেখো তাহলে কি হচ্ছে, দেখো লাগেজের ওজনটা তোমার এদিক বরাবর কাজ করতেছে এবং খুব ভালো কথা, তোমার হচ্ছে একটা বলের উপাংশটাও, বলের যে তোমার উপাংশটা ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা, সেটাও তোমার এদিক বরাবর কাজ করতেছে। তার মানে উপরে কাজ করতেছে এমজি, মানে এমজি, এবং তোমার এফ সাইন থিটা, এই দুইটা বল একই সাথে কাজ করতেছে। তার মানে এদের লব্ধি বলটা হবে mg প্লাস এফ সাইন থিটা। খুব সহজ, তাই না? তার মানে দেখো তোমার অনুভূত যে ওজনটা, সেই অনুভূত ওজনটার ভ্যালু কত হবে বলতো? লাগেজের অনুভূত ওজনের ভ্যালু কত হবে? লাগেজের অনুভূত ওজনের ভ্যালু হবে mg প্লাস এফ সাইন থিটা। লিখে রাখিও, নোট করো যে হচ্ছে লাগেজের অনুভূত ওজন হবে mg প্লাস এফ সাইন থিটা। আচ্ছা, এখন এখানে আমি একটু উল্লেখ করে রাখি যে এফ কস থিটা, এই বলটার কাজ কি? এফ কস থিটা বলটা কি করতেছে বলতো? লাগেজটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তুমি উপাংশটা তীর চিহ্নটা লিখলে বুঝতে পারবা। দেখো এফ কস থিটার যে তীর চিহ্নটা একটু লক্ষ্য করো, সেটা কি করতেছে বলতো? লাগেজটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আর এই যে এফ সাইন থিটা, এর কাজ কি? এফ সাইন থিটা এর কাজ কি? এটা হচ্ছে লাগেজের ওজনের দিকে ক্রিয়া করে লাগেজের ওজনকে বাড়িয়ে দিচ্ছে। ওজনের দিকে ক্রিয়া করে লাগেজের ওজনকে বাড়িয়ে দিচ্ছে, যার কারণে লাগেজটা, এই ওজনটা বাড়ানোর একটা মাহাত্ম্য আছে। এই ওজনটা বাড়ার কারণে তুমি যখন লাগেজটাকে ঠেলতেছো, এর শুধুমাত্র তখন সামনের দিকে খুব ভালো মতো স্মুথলি যেতে পারতেছে। বুঝতে পারছো?
এখন দেখো আমরা দেখবো হচ্ছে এটা ঠেলার ক্ষেত্রে দেখলাম কেসটা। এখন দেখো এখানে ওজনটা অনেক বেশি বেড়ে যায়, তো যার কারণে একটু তোমার কষ্টকর হয়ে যায়। কি হয়ে যায় বলো তো? কষ্টকর হয়ে যায়। কারণ এটা কি? এটা হচ্ছে তোমার মানে এটা অনুভূত ওজন, অনুভূত অনুভূত ওজন, ঠিক আছে? এটা অনুভূত ওজন। এই অনুভূত ওজনের মানটা হচ্ছে mg প্লাস f sin থিটা। এই মানটা অনেক বেশি হয়ে যায়, যার কারণে একটু তোমার ঠেলাতে একটু কষ্ট হয়। আর টানাতে দেখবো যে এই মানটা তোমার একটু কম এসে থাকে, যার কারণে টানাটা অনেক বেশি সহজ হয়ে যায়। চলো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। দেখো লাগেজটাকে এবার আমি কি করবো? এবার আমি টানবো। তো দেখো আমি এখানে কোন বলে টানতেছি, আমি দেখতে পারতেছি যে আমি হচ্ছে এই f প্রযুক্ত বলে টানতেছি, এবং আমি আবারও দেখতে পারতেছি যে x অক্ষের সাথে তোমার থিটা কোণ উৎপন্ন করতেছে। তার মানে x অক্ষের উপাংশ হচ্ছে f cos থিটা এবং y অক্ষের উপাংশ হচ্ছে f sin থিটা। খুব বরাবরের মতো আমি বলতে পারবো লাগেজের ওজনটা তোমার একদম এর এই নিচ বরাবর কাজ করতেছে। খুব ভালো কথা। তাহলে আমি যদি এখানে আবারও সেম জিনিসটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো এদিক বরাবর ওজনটা কাজ করতেছে আমার, এবং হচ্ছে কি বলতো, এবং উপর বরাবর হচ্ছে আমার লব্ধি বলের উপাংশটা কাজ করতেছে, যেটা হচ্ছে f sin থিটা। f sin থিটা, তার মানে আমাকে যদি কেউ এখনো জিজ্ঞাসা করে যে আচ্ছা বলতো প্রযুক্ত বা অনুভূত বল বা অনুভূত বল বলতে পারো, বা হচ্ছে অনুভূত ওজন বলতে পারো, বা প্রযুক্ত ওজনও বলতে পারো, তোমার যেটা ভাল লাগে। সে প্রযুক্ত ওজন বা অনুভূত ওজন কত হবে বলো তো? অথবা আমি লিখে দিই অনুভূত ওজন, অনুভূত ওজন, প্রযুক্ত ওজন বা অনুভূত ওজন, এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে mg মাইনাস f sin থিটা, mg মাইনাস f sin থিটা। এবং তুমি দেখতে পারতেছো যে সামনে f cos থিটার কারণে বস্তুটা সামনের দিকে আগায় যাচ্ছে, এই যে অর্থাৎ এই বলটার কারণে বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে f cos থিটার কাজ কি? বস্তুটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, বা হচ্ছে লাগেজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর f sin থিটার কাজ কি? f sin থিটার কাজ হচ্ছে আমার এই যে প্রযুক্ত বা অনুভূত ওজনটা, এটার মানকে কমিয়ে ফেলা, এই মানটাকে কমিয়ে ফেলা। যার কারণে দেখো তোমার যখন তুমি ঠেলো তখন হচ্ছে তোমার এই মানটা বেড়ে যায়। এই মানটা কি হয়? দেখো এই মানটা তোমার বেড়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে দেখো এই মানটা তোমার কমে যাচ্ছে, এই মানটা দেখো তোমার কমে যাচ্ছে। দ্যাট মিনস দেখো যার ক্ষেত্রে কমে যাবে মানটা, তার ক্ষেত্রে বলের পরিমাণটা কমে যাবে, তোমাকে একটু কম শক্তি প্রয়োগ করতে হবে, তুমি খুব সহজে নিয়ে যেতে পারবে। তো এই জন্যই বলা হয় কি বলতো? এই জন্যই বলা হয় হচ্ছে তোমার ঠেলা অপেক্ষা টানা একটু সহজ, ঠিক আছে? ঠেলা অপেক্ষা টানা একটু সহজ, ঠেলা অপেক্ষা টানা একটু সহজ। আই গেস তোমাদের এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো চলো আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, আমরা আরেকটা জিনিস রিভিউ করবো, সেটা হচ্ছে ভেক্টরের যোগ, ভেক্টর অ্যাডিশন। হ্যাঁ, ঠিক আছে। দেখো ভেক্টরের জিনিসটা কি? আমরা দেখছিলাম যে মনে করো আমার এই দিক বরাবর বা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর পি একটা ভেক্টর কাজ করতেছে, এবং মনে করো আমার ওয়াই অক্ষ বরাবর একটা কিউ ভেক্টর কাজ করতেছে। কোন ভেক্টর কাজ করতেছে? কিউ ভেক্টর কাজ করতেছে। এবং মনে করো এদের মধ্যবর্তী কোণটা থিটা কোণ। আমি বলি না এটা কিন্তু 90 ডিগ্রি, আমি কি বলছি? থিটা বলছি। কি বলছি? থিটা বলছি। তাহলে এদের যে লব্ধি বলটা হবে, এদের যে একটা লব্ধি বল হবে, এই যে এদের যে একটা তোমার লব্ধি বল হবে, এরকম যে একটা লব্ধি বল আমি পাবো, এই লব্ধি বলটার ভ্যালু কত হবে? এই লব্ধি বলটার ভ্যালু হবে হচ্ছে ভাইয়া r equals to p square plus q square plus 2pq cos থিটা, তাই না? cos থিটা। কারণ দেখো এখানে p এবং q এর মধ্যবর্তী কোণটা কত ধরছি? থিটা ধরছি। হোয়াট ইফ আমি যদি এটাকে থিটা না ধরে যদি আলফা ধরতাম, তাহলে আমার কোনটার ভ্যালু আসতো? আলফা। এখানে যদি আলফা ধরতাম তাহলে এটা হবে আমার কি বলতো? আলফা। তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার লব্ধি ভ্যালুটা। এটা কি? এটা হচ্ছে আমার লব্ধি ভ্যালুটা, বা গণিতের ভাষায় বলতে গেলে মডুলাস, তাই না? আচ্ছা, এখন ধরে নাও যে এই যে তোমার লব্ধি ভেক্টরটা, এটা ধরো তোমার এক্স অক্ষের সাথে তোমার মনে করো থিটা কোণ উৎপন্ন করতেছে। কত কোণ উৎপন্ন করতেছে বলো তো? থিটা কোণ উৎপন্ন করতেছে। তাহলে আমি কি লিখতে পারবো? আমাকে যদি বলা হয় লব্ধির কোণ বের করো, এক্স অক্ষের সাথে লব্ধির কোণটা বের করো, তাহলে তুমি লিখতে পারবা tan থিটা ইকুয়ালস টু হচ্ছে কি বলতো? যার সাথে কোণ বের করতে বলছে বা যার সাথে তোমার থিটাটা আছে তাকে আমি সিঙ্গেল রাখবো। তার মানে পি কে আমি সিঙ্গেল রাখলাম। উপরে থাকবে হচ্ছে, উপর নিচে থাকবে কি বলতো? কিউ। উপর নিচে যেই অংশটা তোমার বাকি পড়ে থাকে সেই অংশটাকে আমি উপর নিচে বসাবো। এখন দেখো tan থিটাকে যদি ভেঙে লিখি তাহলে হবে আমার সাইন থিটা। এখানে থিটার জায়গায় আলফা দিব, কারণ হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কি বলতো? আলফা, তাই না? তো উপরে দেবো সাইন আলফা, নিচে হবে কি বলতো? কস আলফা। এই যে এটা হচ্ছে আমার কি বলতো? এই থিটাটা হচ্ছে আমার এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা। এখন তোমাকে যদি বলতো যে ওয়াই অক্ষের সাথে কি কোণ উৎপন্ন, মানে কত কোণ উৎপন্ন করবে, তাহলে কি করবে বলতো? তাহলে জাস্ট হচ্ছে এখানে তুমি মনে করো ওয়াই অক্ষের সাথে 90 মাইনাস থিটা ট্যান থিটা করে দিতে পারো। 90 মাইনাস ট্যান থিটা করে দিলেই তো তুমি পেয়ে যাবা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা। অথবা অথবা তুমি চাইলে ডিরেক্ট মানে ইয়া করতে পারো। ওয়াই অক্ষের জন্য আমি থিটা ওয়াই দিলাম, ধরে নাও যে এটা থিটা ওয়াই উৎপন্ন করতেছে, যার সাথে অ্যাঙ্গেল দিবা তাকে তোমাকে সিঙ্গেল রাখতে হবে। কথা হচ্ছে এটা। তার মানে এবার কিউ সিঙ্গেল থাকবে, উপর নিচে পি বসাবা। এবার দিবা সাইন, সেম জিনিস, কস, সেম জিনিস, একই জিনিস। তাহলে এটা আসবে তোমার কি বলতো? ওয়াই অক্ষের সাথে কোণ। এটা কি হবে বলতো? এটা হচ্ছে তোমার এক্স অক্ষের সাথে কোণ। বুঝছেন? তার মানে এই যে ব্যাপারগুলো, এগুলোকে বলা হয় ভেক্টর অ্যাডিশন। এগুলোকে কি বলা হয় বলতো? ভেক্টর অ্যাডিশন। এই ব্যাপারগুলো তো আই গেস তোমাদের ক্লিয়ার থাকা উচিত, তাই না?
এই ব্যাপারগুলো আমি বিশ্বাস করি তোমরা হচ্ছে অলরেডি জানো বা এই ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার থাকা উচিত। ওকে, খুব ভালো কথা। এবার আমরা দেখবো হচ্ছে ভেক্টরের বিয়োগ। কি দেখবো বলো তো? ভেক্টরের বিয়োগ দেখবো। আমি এই জিনিসটা আগে পড়াইছি, জাস্ট এখানে আমি একটু রিভিউ করলাম, বাট এই ভেক্টরের বিয়োগটা একটু আমার নতুন টপিক। ভেক্টর বিয়োগ। ভেক্টর কি করব বলতো? ভেক্টর কি করব বলতো? ভেক্টর আমি বিয়োগ করব। এখন ভেক্টর আমি কিভাবে বিয়োগ করব বলো? ভেক্টর আমি এখন কিভাবে বিয়োগ করব? আচ্ছা দেখো, ভেক্টর বিয়োগ করার জন্য আমার বেশ কিছু ওয়ে ফলো করতে হবে। ভেক্টর বিয়োগ করার জন্য আমার বেশ কিছু ওয়ে ফলো করতে হবে। ভেক্টর বিয়োগ করার জন্য কি করতে হবে বলতো? বেশ কিছু ওয়ে মানে আমাকে দেখতে হবে, তাই না? ওকে, খুব ভালো কথা। মনে করো আমার এই দিক বরাবর একটা ভেক্টর পি কাজ করতেছে এবং মনে করো যে আমার এই দিক বরাবর একটা ভেক্টর কিউ কাজ করতেছে, ঠিক আছে? একটা ভেক্টর কিউ কাজ করতেছে। আচ্ছা, খুব ভালো কথা। আমি কি করব? আমি ভেক্টরে বিয়োগ করব। তার মানে মনে করো এটা হচ্ছে আমার পি একটা ভেক্টর। এখান থেকে আমি কি করব? কিউ ভেক্টরকে বিয়োগ করব। বিয়োগ করে আমি বিয়োগফলটা বের করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এর আগের বেলা আমি কি করছিলাম? যোগ করছিলাম। এর আগের বেলা আমি কি করছিলাম বলো তো? এর আগের বেলা আমি যোগ করছিলাম। পি একটা ভেক্টর প্লাস কিউ একটা ভেক্টর। এই ভেক্টরটা যোগ করে আমি পাইছিলাম আর একটা ভেক্টর, তাই না? আর ভেক্টরটা পাইছিলাম। তো সেম ভাবে আমরা এখানেও একটা যে কোনো ভেক্টর পাবো। আমি কি করতেছি বলো তো? পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বাদ দিচ্ছি। একটু ভালো মতো করে খেয়াল রাখতে হবে কার থেকে কাকে বাদ দিচ্ছ, কার থেকে কাকে বাদ দিচ্ছ, এই ব্যাপারটা একটু ভালো মতো করে খেয়াল রাখতে হবে। তার মানে দেখো, পি ভেক্টরটা এই দিক বরাবর কাজ করতেছে, কিউ ভেক্টরটা এই দিক বরাবর কাজ করতেছে। খুব ভালো কথা। এদের মধ্যবর্তী কোণ মনে করো আলফা। এদের মধ্যবর্তী কোণ মনে করো আলফা। এখন দেখো আমরা একটা জিনিস আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিই। তোমরা যারা প্রথম ইয়ার মানে ফার্স্ট ইয়ার থেকে ক্লাসগুলো করছো, তো তারা হয়তো বা জানো যে আসলে আমরা তত্ত্বীয় ভাবে ভেক্টর বিয়োগ করতে পারি না, ঠিক আছে? থিওরিটিক্যালি ভাবে আমাদের ভেক্টর বিয়োগ করা পসিবল না। আমরা হচ্ছে কি করতে পারবো? আমরা প্র্যাকটিক্যালি ভেক্টর বিয়োগ করতে পারবো, তবে অ্যাডিশনের রুলস অনুযায়ী মানে হচ্ছে ভেক্টর যোগের নিয়ম অনুসারে আমরা ভেক্টর বিয়োগ করতে পারবো, কিন্তু অফিসিয়ালি বা তত্ত্বীয় ভাবে আমরা হচ্ছে ভেক্টরের বিয়োগ কখনোই করতে পারি না। আমাদের ভেক্টরের বিয়োগ আমরা কখনোই করতে পারি না, কিন্তু আমরা হচ্ছে সেটা অ্যাডিশনের নিয়মে করতে পারবো। কিভাবে পারবো সেটা একটু আমরা দেখার চেষ্টা করবো। দেখো, এই জিনিসটা লেখাটা মোটেই তোমার ঠিক হয় না। এই জিনিসটা লেখাটা মোটেই ঠিক হয় না। এই জিনিসটাকে কিভাবে লিখতে হবে জানো? এই জিনিসটাকে লিখতে হবে এইভাবে, যে পি একটা ভেক্টর, এটা থেকে যোগ করব। কি যোগ করবো বলতো? মাইনাস কিউ ভেক্টরটা। এখন দেখো, ভেক্টর আমি বারবার বলতেছি ভেক্টর, ভেক্টরের জায়গায় আমি আবার বলতেছি মাইনাস কিউ ভেক্টর। তাহলে আমার কথাটা শুনতে অসুবিধা হচ্ছে না? আচ্ছা, ভেক্টর যেহেতু রাশি, রাশিটা কি? ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক দরকার হয়। কি দরকার হয়? মান এবং দিক। তার মানে এই যে নেগেটিভটা দেখতেছো, এটা আসলে তার দিক নির্দেশ করতেছে। কি নির্দেশ করতেছে বলতো? দিক নির্দেশ করতেছে। অর্থাৎ পি ভেক্টরটা যেদিকে আছে তার অপোজিট দিকে হচ্ছে তোমার কি আছে বলতো? কিউ ভেক্টরটা আছে। বুঝছেন? পি ভেক্টরটা যেদিকে আছে তার বিপরীত দিকে বা অপোজিট ডিরেকশনে আমার হচ্ছে কিউ ভেক্টরটা আছে। দ্যাট মিনস এই যে আমার এটা ভেক্টর ছিল, এই ভেক্টরটা আমাকে এইভাবে যোগ করলে হবে না। আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে এই যে কিউ ভেক্টরটা আছে না, এই দিক বরাবর কিউ ভেক্টরটা দেয়া আছে, এর বিপরীত দিকে, এর অপোজিট দিকে আমাকে কিউ ভেক্টরটা ড্র করতে হবে। এটাই হবে কি বলতো? এটাই হবে আমার হচ্ছে মাইনাস কিউ ভেক্টরটা। এটা কি হবে বলতো? এটা হচ্ছে আমার মাইনাস কিউ ভেক্টরটা। জাস্ট আমি কি করছি? কিউ ভেক্টরটাকে দেখো 180 ডিগ্রি কোণে ঘুরাই দিছি। এই দেখো, এই কোণটা কত? এই কোণটা 180 ডিগ্রি না? দেখো, আমি কিউ ভেক্টরটাকে কি করছি? 180 ডিগ্রি কোণে ঘুরাই দিছি। আমি কি করছি? আমি কিউ ভেক্টরটাকে 180 ডিগ্রি কোণে ঘুরাই দিছি, তাই না? আমি কিউ ভেক্টরটাকে 180 ডিগ্রি কোণে ঘুরাই দিছি। খুব ভালো কথা। এখন দেখো, আমাকে এখন কি করতে হবে? আমাকে এখন আচ্ছা, আমি দুঃখিত। আমাকে এখন দেখো কি করতে হবে? আমাকে এখন বিয়োগ করতে হবে, তাই না? আমাকে এখন ভেক্টরটা বিয়োগ করতে হবে। তো আমি এখন ভেক্টরটাকে বিয়োগ করব কিভাবে? চলো, আমি এখন ভেক্টরটাকে কিভাবে বিয়োগ করবো এটা একটু আমি দেখার চেষ্টা করতেছি। চলো একটু দেখি। দেখো, আমার পি ভেক্টরটা এদিক বরাবর কাজ করতেছিল, কিউ ভেক্টরটা এদিক বরাবর কাজ করতেছিল। এটাকে আমি কি করছি? 180 ডিগ্রি কোণে ঘুরাই দিছি। এটাকে আমি কি করছি? 180 ডিগ্রি কোণে ঘুরাই দিছি। এটাকে আমি কি করছি? একটু 180 ডিগ্রি কোণে ঘুরাই দিছি, তাই না? আচ্ছা, এখন আমি এখানে বিয়োগটা কিভাবে করতে পারবো? এখানে এখন আমি বিয়োগটা কিভাবে করতে পারবো? তো চলো আমরা একটু বিয়োগটা দেখার চেষ্টা করি। একটু দাঁড়াও, জাস্ট। ওকে, আমি দুঃখিত। তো এখানে দেখো যে আমরা এখানে বিয়োগটা কিভাবে করতে পারি। আচ্ছা, খুব ভালো কথা। আমাদের ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে, আমি জানি যে আমি তত্ত্বীয়ভাবে এটাকে বিয়োগ করতে পারবো না। আমাকে কি করতে হবে বলতো? আমাকে হচ্ছে তোমার মানে যেভাবে আমরা ভেক্টর যোগ করতাম সেই ওয়েতেই আমাকে হচ্ছে ভেক্টরটাকে বিয়োগ করতে হবে। এটা তো আমি বললামই। এখন দেখো, তাহলে আমি আমি এইভাবে লিখবো, এবং আমার এই যে এই মাইনাসটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো? মাইনাসটা দ্বারা দিক বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? দিক বুঝাচ্ছে। মাইনাসটা দ্বারা কি বুঝাচ্ছে? দিক বুঝাচ্ছে। তার মানে দেখো, ভেক্টরটাকে আমি বিয়োগ করে ফেলছি। খুব ভালো কথা। এখন দেখো, আমি এই যে তোমার পি ভেক্টরটার মতোই আছে। আমার কিউ ভেক্টরটা যেহেতু বিয়োগ করতেছি, তার মানে কিউ ভেক্টরটাকে আমার কি করতে হবে? উল্টায় ফেলতে হবে। উল্টায় ফেলার পর এই যে এদের মধ্যখানে যে একটা কোণ উৎপন্ন হলো, আমাকে এই কোণের ভ্যালুটা দরকার। অর্থাৎ পি
এবং এই যে মাইনাস কিউ যে ভেক্টরটা আছে এদের মধ্যখানের যেই তোমার অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা আমার বের করতে হবে। এখন আমি কিভাবে বের করব? এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বের করব? খুব ভালো কথা। ওকে, দেখো এটা বের করা যে আহামরি অনেক বড় জিনিস এরকম না। আমি এই পাশের কোণটা একটু মুছে ফেলতেছি, তোমাদের বুঝতে তাহলে সুবিধা হবে। একটু ভালো মতো করে খেয়াল করো তো, এই যে পুরা কোণটা কত? পুরা কোণটা কত? 180 ডিগ্রি না? 180 ডিগ্রি। আর এটা কি? এটা হচ্ছে তোমার আলফা, তাই না? এটা হচ্ছে তোমার আলফা, অর্থাৎ এই যে সাদা অংশ যে কোণটা দেখতেছে এটা হচ্ছে আলফা। তাহলে এই যে, তাহলে যদি আমি তোমাকে বলি, দাঁড়াও একটু, এই যে আমি তোমাকে যদি বলি যে ব্লু কালারের কোণটা কত হবে, তুমি বলবা যে 180 মাইনাস হচ্ছে আলফা, তাই না? 180 মাইনাস হচ্ছে আলফা। এই তো বের হয়ে গেল, এই তো বের হয়ে গেল। খুব ভালো, খুব ভালো। দেখো এটা হচ্ছে আমার 180 মাইনাস আলফা। যখন তুমি কোণটা বের করে ফেলবা তখন তোমাকে এখানে আলাদা করে মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না, কারণ তোমার এই তীর চিহ্নটাই নির্দেশ করতেছে যে তুমি ভেক্টরটাকে উল্টায় ফেলছো। তোমার ভেক্টরটা এই দিক বরাবর ছিল, এই যে এদিক বরাবর ছিল, তুমি ভেক্টরটাকে উল্টায় ফেলছো। এটা তোমাকে এই যে হলুদ কালারের যে অ্যারোটা সেটা কিন্তু তোমাকে প্রকাশ করে দিচ্ছে। এখন তুমি এখানে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা, তাইলেই হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি কিন্তু একটা তোমার লব্ধি পাবো, এখান থেকে আমার এরকম একটা লব্ধি আসবে, এখান থেকে আমার এরকম একটা লব্ধি আসবে। তো এই লব্ধির ভ্যালুটা আমি লিখতে পারবো, আর ইকুয়ালস টু আমি লিখতে পারবো কি জানো? আর ইকুয়ালস টু আমি লিখতে পারবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা একটু ভুল হয়েছে, এইভাবে লিখতে হবে, প্লাস 2 পি কিউ কস। এইবার দেখো মধ্যবর্তী যে কোণটা আছে এটাকে জাস্ট তুমি চেঞ্জ করে দিবা। কি করে দিবা? 180 মাইনাস আলফা। 180 মাইনাস আলফা। তুমি এখানে কি করবা বলো তো? শুধুমাত্র 180 মাইনাস আলফা করে দিবা। কি করবা বলো তো? শুধুমাত্র 180 মাইনাস আলফা করে দিবা। কি করবা? শুধুমাত্র 180 মাইনাস আলফা করে দিবা। এই যে কাজটা করলা না, এটি হচ্ছে তোমার ভেক্টরের বিয়োগ হয়ে গেছে। এটি তোমার কি হয়ে গেছে? ভেক্টরের বিয়োগ হয়ে গেছে। এখন অনেক মানুষ কি করবে জানো? অনেক মানুষ তোমাকে এই কোণটা, ভিতরের কোণটা সেমই রাখবে, জাস্ট এই ভেক্টরটাকে চেঞ্জ করে দিয়ে মাইনাস চিহ্নটা এখানে বসাবে। হ্যাঁ, তুমি সেভাবে করতে পারো, বাট আমি ওটা তোমাকে রিকমেন্ড করবো না। আর যেহেতু এটা একটা তোমার কম্প্যাক্ট ক্লাস, এখানে আমি অতগুলো নিয়ম দেখাবো না। তুমি এই নিয়মটা জাস্ট ফলো করবা, এখন থেকে তোমাকে যদি কেউ দুইটা ভেক্টর দিয়ে বলে যে বিয়োগ করো, তাহলে তুমি কি করবা বলো তো? তুমি জাস্ট এই ফর্মুলাটা ফেলে দিবা, তাইলেই মিলে যাবে। ঠিক আছে, এই ফর্মুলাটা ফেলে দিবা, তাইলে মিলে যাবে। পি এবং কিউ সব ঠিকঠাক থাকবে, জাস্ট এখানে তুমি 180 মাইনাস থিটা করে দিবা, তাইলেই হবে। আচ্ছা, এখন তোমাকে যদি এখানে কোণগুলো বের করতে বলে, মনে করো এই তো তোমাকে বললো যে এই কিউ এর সাথে কোণটা বের করো, এই কোণটাকে ধরলাম থিটা, তাহলে তুমি লিখতে পারবা tan থিটা ইকুয়ালস টু কিউ এর সাথে যেহেতু কোণ বের করতে বলছে, তাহলে খুব সহজ জিনিস। তাহলে তুমি লিখবা কিউ এর সাথে কোণ বের করতে বলছে, কিউ থাকবে আমার সিঙ্গেল, আর বাকিগুলো থাকবে আমার মানে মিঙ্গল, তাই না? উপরে থাকবে পি, নিচেও থাকবে পি। এখানে উপরে থাকবে হচ্ছে সাইন, সাইন সাইন এখানে থিটাটা কত হবে বলতো? 180 মাইনাস থিটা। এবং নিচে কত হবে বলতো? পি কস 180 মাইনাস থিটা। এটা আমার কার সাথে কোণ? এটা আমার হচ্ছে কিউ এর সাথে কোণ, এটা আমার কিউ এর সাথে কোণ। এখন তোমাকে যদি কেউ বলে যে এই পি এর সাথে এই কোণটাকে বের করতে, তাহলে কত হবে বলো? tan থিটা ইকুয়ালস টু, দেখতে পারবা পি এর সাথে কোণ বের করতে বলছে, তার মানে পি সিঙ্গেল থাকবে, কিউ কিউ বসাই দিবা, সাইন 180 মাইনাস আলফা কস 180 মাইনাস আলফা। এই যে ডান। তাহলে তোমার কিন্তু আলটিমেটলি যা অ্যান্সার দরকার ছিল তা বের হয়ে যাবে। ওকে, তাহলে এই জিনিসটা একটু নোট করে রাখো যে একটা ভেক্টরের বিয়োগ আমরা তৃতীয়ভাবে করতে পারি না, আমাদেরকে যোগের নিয়মে করতে হয় এবং আমাদেরকে চিহ্নটা উল্টায় করতে হয়। ওকে, তো চলো আমরা একটু সামনের দিকে আগাই। দেখো এবার আমরা পড়বো আপেক্ষিক বেগ। আমি জানি আমাকে অনেকেই বলছো যে ভাইয়া আমরা এই জিনিসটা বুঝি না, আপেক্ষিক বেগের এই যে ফর্মুলাগুলো এগুলো আমরা বুঝি না। তো চলো তো আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো তো বুঝো কিনা। আচ্ছা, আপেক্ষিক বেগ জিনিসটা কি? আপেক্ষিক জিনিসটার সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। চলো, আপেক্ষিক জিনিসটা কি জানো? আমাদের জীবনে সবকিছু আপেক্ষিক। এখন তুমি বলতেই পারো যে ভাইয়া এটা আবার কেমন কথা? আমি আপনার কাছে আপেক্ষিক বেগ বুঝতে আসলাম, আপনি বলতেছেন আমাদের জীবনে সবকিছু আপেক্ষিক। হ্যাঁ, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো তুমি স্থির নাকি গতিশীল? এই মুহূর্তে তুমি যে ক্লাস করতেছো, তুমি স্থির নাকি গতিশীল? তুমি বলবা যে ভাইয়া আমি স্থির, কারণ কেউই আসলে দৌড়ে দৌড়ে ক্লাস করতেছো না, তাই না? তার মানে তুমি বলবা যে ভাইয়া আমি হচ্ছে স্থির, বাট আলটিমেটলি তুমি কিন্তু স্থির না। তুমি যদি পৃথিবীর পার্সপেক্টিভে দেখো, তাহলে তুমি দেখবে যে আসলে তুমি একটা ঘূর্ণায়মান বস্তু, বা ঘূর্ণায়মান মানুষ, ঠিক আছে, বা ঘূর্ণায়মান ব্যক্তি। কার পার্সপেক্টিভে? পৃথিবীর। আচ্ছা, তুমি যদি একটা পৃথিবীটাকে তোমার কি মনে হবে? পৃথিবীটাকে তোমার যদি স্থির মনে হয়, তাহলে তুমি পৃথিবীটাকে দেখো একটা গ্যালাক্সির পার্সপেক্টিভে, তাহলে তুমি দেখবে পৃথিবীটাও আসলে একটা গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরতেছে। দ্যাট মিনস তোমার জাস্ট দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করতেছে একটা জিনিস আসলে সেটা স্থির নাকি গতিশীল সেই ব্যাপারটা। তুমি জাস্ট যেটাকে যেভাবে দেখতেছো সেটার উপর ডিপেন্ড করতেছে। তুমি দেখো বাহ্যিকভাবে যখন তুমি অন্য কোনো একটা বস্তু সাপেক্ষে তোমাকে মেলাচ্ছিলা, তখন তুমি স্থির ছিলা। ধরে নাও একটা তোমার সামনে যে দেয়ালটা আছে, সেই দেয়ালের সাপেক্ষে তুমি এখন বসে ক্লাস করতেছো,
তার মানে ওই দেয়ালের সাপেক্ষে তুমি এখন স্থির। কিন্তু তুমি যখন পৃথিবীকে প্রসঙ্গ কাঠামো করে ফেলবে, এটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? এটাকে কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো। তো তুমি যখন বা এটাকে আমরা বলি রেফারেন্স ফ্রেমও বলি ইংলিশ শব্দটা। তো তুমি যখন এর একটা আলাদা রেফারেন্স ফ্রেম বানায় ফেলবা, তখন তুমি সেই রেফারেন্স ফ্রেম থেকে যদি দেখো, তাহলে তোমার পজিশনটা অন্যরকম লাগতে পারে। তুমি স্থির বস্তুটা হঠাৎ করে গতিশীল হয়ে যেতে পারো। এই জন্য এইগুলোকে কি বলা হয় বলতো? আপেক্ষিক বলা হয়। এই সেম জিনিসটা এই ক্ষেত্রে যে আমাদের মহাবিশ্বে যা কিছু তুমি দেখতেছো সবগুলোই আপেক্ষিক জিনিস। যার কারণে বেগটার নামকেও কি বলা হয়েছে বলতো? আপেক্ষিক বলা হয়েছে। মানে অন্য একজনের দৃষ্টিভঙ্গিতে আমরা বেগটাকে কাউন্ট করার চেষ্টা করব। আর যে বেগটা তোমার কাছে মনে হবে 5 মিটার পার সেকেন্ড, ওই বেগটা অন্য একজনের কাছে লাগতে পারে 10 মিটার পার সেকেন্ড, আবার আরেকজনের কাছে লাগতে পারে 15 মিটার পার সেকেন্ড। এই যে এগুলোকে দেখো, তাই বলে কি তোমার বেগের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে? যাচ্ছে না কিন্তু, জাস্ট পার্সপেক্টিভের কারণে মানটার এরকম ভ্যারিয়েশন তৈরি হচ্ছে। এই জন্য এগুলোকে সবগুলোকে কি বলা হয় বলতো? সবগুলোকে বলা হয় আপেক্ষিক। সবগুলোকে বলা হয় আপেক্ষিক, যে কোনটা বাদে কোনটা তুমি নিবা। আর এই জন্য এগুলোকে কি বলা হয় বলতো? আপেক্ষিক বলা হয়। অর্থাৎ একজনের পার্সপেক্টিভে এক একটা জিনিস এক একভাবে দেখে। এই জিনিসটাকে বলা হয় আপেক্ষিক। ওকে, খুব ভালো কথা। চলো তাহলে আমরা দেখি আপেক্ষিক বেগের যে কাজ কারবারগুলো, এগুলো একটু আমরা দেখার চেষ্টা করি, তাহলেই হয়ে যাবে। দেখো, আপেক্ষিক বেগ জিনিসটা করার জন্য তোমাকে যে খুব বড় অনেক কষ্ট করতে হবে এরকম না। আপেক্ষিক বেগ জিনিসটা হচ্ছে ভেক্টর বিয়োগের মতোই। ভেক্টর বিয়োগের মতোই, জাস্ট একটু খেয়াল রাখতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবা। ও, ভেক্টর বিয়োগে আরেকটা জিনিস উল্লেখ করে দেই, যে তুমি এখানে কি করছিলে, এখানে তুমি পি ভেক্টর থেকে তুমি হচ্ছে কিউ ভেক্টর বাদ দিছিলা, তাই না? তুমি কিউ ভেক্টর বাদ দিছিলা, বাট হোয়াট ইফ তুমি কিউ ভেক্টর থেকে পি ভেক্টর বাদ দিলা, তাহলে কি এই দুটো অ্যান্সার সেম আসবে? এখানে যে অ্যান্সারটা আসবে এখানে যে সেম অ্যান্সার আসবে? ডেফিনেটলি অ্যান্সারটা হচ্ছে না, কখনোই সেম অ্যান্সার আসবে না। দ্য আউটপুট উইল নট বি সেম। ওকে, ওকে। তো চলো আমরা একটু আগে এবার আপেক্ষিক বেগটা কি ভেক্টর বিয়োগের মতোই, ভেক্টর বিয়োগটার মতোই, ঠিক আছে? মনে করো আমি তোমাকে বললাম যে ভি এ বি, ঠিক আছে? এটা মানে কি বুঝাবে জানো? ভি এ বি, ভেক্টর একটা সাইন দিয়ে দিলাম, ভি এ বি, এটা মানে কি জানো? এটা মানে বুঝাবে ভি এ মাইনাস ভিবি। আচ্ছা, আমি তোমাকে এখনো বুঝাই নাই যে জিনিসটা কি, কেন এইভাবে লিখতেছি। আমি তোমাকে কোনো কিছু বুঝাবো না, তুমি জাস্ট খেয়াল করবা, এই জিনিসটা একটু জাস্ট খেয়াল করবা। আর এখানে একটা জিনিস লিখে রাখতে পারো, যে এখানে তোমার সমীকরণটাই কথা বলবে, তোমার টেনশন নেওয়ার দরকার নাই। দেখো, ভি এ বি এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে বি এর সাপেক্ষে এর বেগ, ঠিক আছে? এই যে পুরা এবি এই অংশটা মানে কি বলতো? এবি অংশটা মানে হচ্ছে বি এর সাপেক্ষে এর বেগ। মানে সবসময় খেয়াল রাখবা, আমি যদি বলতাম এম এন, তাহলে তুমি বলতা এন এর সাপেক্ষে এম এর বেগ। বুঝতে পারছো? আমি যদি বলতাম ধরো পি কিউ, তাহলে তুমি বলতে কিউ এর সাপেক্ষে পি এর বেগ। আবার যদি বলতাম কিউ পি, তাহলে তুমি বলতে পি এর সাপেক্ষে কিউ এর বেগ, ঠিক আছে? আবার যদি বলতাম এ বি, তাহলে বলতে বি এর সাপেক্ষে এ এর বেগ। আবার যদি বলতাম বি এ, তাহলে বলতে এ এর সাপেক্ষে বি এর বেগ। মানে হচ্ছে তোমার যেটা পরে থাকবে সেটা হবে সাপেক্ষ, যেটা পরে থাকবে সেটা হবে সাপেক্ষ, যেটা পরে হবে বা পরে থাকবে সেটা হবে কি বলতো? সাপেক্ষ। তার মানে দেখো, বি এর সাপেক্ষে এর বেগ, আর যে সাপেক্ষ হবে তাকে আমি বিয়োগ করব, যে সাপেক্ষ হবে তাকে আমি কি করব? বিয়োগ করব। জাস্ট এই দুইটা রুলস মনে রাখো। আপেক্ষিক বেগ বের করা যে বড় আহামরি জিনিস এরকম না, আপেক্ষিক বেগ বের করা খুবই সহজ জিনিস। আপেক্ষিক বেগ জিনিসটা অনেক ইজি জিনিস, জাস্ট একটু তোমাকে কষ্ট করে বুঝা লাগবে। দেখো কি কি করতে হচ্ছে বলতো? জাস্ট তোমাকে বের করতে হবে কার সাপেক্ষে কার বেগ বের করতেছো, এই জিনিসটা ধরতে পারলেই হয়ে যাবে। এই জন্যই বলা হয় যে সমীকরণে কথা বলবে। কার সাপেক্ষে কার বেগ বের করতেছো, এটা তুমি যদি বুঝতে পারো তাইলেই হইছে। দেখো, আমি এখানে তোমার বুঝতে পারতেছি যে বি এর সাপেক্ষে এ এর বেগ, তার মানে যে সাপেক্ষ থাকবে তাকে সবসময় বাদ দিবা। এটাই রুলস। তুমি যে তোমার কি থাকবে বলতো? সাপেক্ষ থাকবে, তুমি তাকে সবসময় বাদ দিবা। তার মানে দেখো, ভি এ মাইনাস ভিবি, দেখো এখানে ভি এ মাইনাস ভিবি, এখানে যেহেতু আমি লিখলাম যে বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে আমার কি হবে বলতো? ভি এ মাইনাস ভিবি। হোয়াট ইফ আমার যদি বেগটা এরকম হইতো, দাঁড়ান একটু ওয়েট করেন, আমার যদি এরকম হতো ভিবিএ, তাহলে কি লিখতাম জানেন? তাহলে লিখতাম ভিবি মাইনাস ভিএ। তার মানে হচ্ছে এ এর সাপেক্ষে এবার বি এর বেগ, এ এর সাপেক্ষে বি এর বেগ। এই দুটোর ভ্যালু কি সমান? না, এই দুটোর ভ্যালু অবশ্যই সমান হবে না, তাহলে চলেন একটা ম্যাথ করি, তাহলে দেখবেন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আপেক্ষিক বেগ জিনিসটা কি আপনি বুঝতে পারছেন। ওকে, চলেন। যে সাপেক্ষ হবে সে সবসময় বিয়োগ হবে, যে সাপেক্ষ সে বিয়োগ হবে, বুঝছেন? যে সাপেক্ষ সে বিয়োগ হবে। আচ্ছা, চলেন। আপনাকে মনে করেন বললাম যে হচ্ছে এভাবে বলি, দেখেন,
দেখেন আপনাকে আমি কি বললাম বলেন তো, আপনাকে আমি বলে দিছি যে একটা বস্তু বা একটা গাড়ির বেগ VA, গাড়িটার নাম হচ্ছে A, ওই A গাড়ির বেগটা দিয়ে দেওয়া আছে আপনার কাছে 10 মিটার পার সেকেন্ড, এবং আপনাকে একটা B গাড়ি বেগ দেওয়া আছে যেটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, এবং এদের মধ্যবর্তী কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি, এবং আপনাকে বলা হয়েছে যে A এর সাপেক্ষে B এর বেগ বের করুন আর B এর সাপেক্ষে A এর বেগ বের করুন। তাহলে প্রথমটা শুরু করি। দেখো প্রথমটাতে কি বলছে, প্রথমটা হচ্ছে VAB, তাই না? VAB মানে কি? VAB মানে হচ্ছে, আমি খুব ভালো মতো জানি, VA মাইনাস VB, অর্থাৎ B এর সাপেক্ষে A এর বেগ বের করব, B এর সাপেক্ষে A এর বেগ বের করব, তাই না? তার মানে আমি লিখতে পারবো VA প্লাস মাইনাস VB। এভাবে লিখতে পারবো না, কারণ আমি জানি তৃতীয় ভাবে আসলে বিয়োগ আমি করতে পারবো না। আর এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে তোমার VB মাইনাস VA মানে হচ্ছে A এর সাপেক্ষে B এর বেগ, তার মানে VB প্লাস মাইনাস VA, এভাবে লিখতে হবে। এবার দেখেন খুব মজার ব্যাপার, এবার দেখেন খুব মজার ব্যাপার। আচ্ছা, খুব ভালো কথা, আমরা এই জিনিসটা এভাবে লিখতে পারবো। এখন দেখেন আমার VA মনে করেন এই দিক বরাবর কাজ করতেছে, যেটা 10 মিটার পার সেকেন্ড, এবং মনে করেন যে আমার VB এদিক বরাবর কাজ করতেছে, এদিক বরাবর কাজ করতেছে VB, ঠিক আছে, যেটা কিনা হচ্ছে আমার 15 মিটার পার সেকেন্ড। ওকে, খুব ভালো কথা। এবং এদের মধ্যবর্তী কোণটা দেয়া আছে আমার কাছে কত বলেন তো? 120 ডিগ্রি। এখন আমাকে বলছে যে এদের কি বের করতে বলেন তো? দেখেন প্রথমটাতে বলছে যে VA মাইনাস VB করতে, VA মাইনাস VB করতে। তো আমি এখানে জাস্ট ইকুয়েশন বসাই দিব, R ইকুয়ালস টু, R বলতে আমি বুঝাচ্ছি VA মাইনাস VB, VA মাইনাস VB কে আমি R দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো এটা সমান সমান লিখতে পারবো VA স্কয়ার প্লাস VB স্কয়ার প্লাস 2VA VB cos 180 মাইনাস আলফা। বসায় দেন তাহলে যেটা অ্যান্সার আসবে সেটা হবে কি বলেন তো? আপনার রিলেটিভ ভেলোসিটি বা হচ্ছে আপনার আপেক্ষিক বেগ। কথা বুঝছেন? এভাবে এর পরেরটাও করতে পারবেন, এভাবে এর পরেরটাও করতে পারবেন। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা টপিকটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সময় স্বল্পতার কারণে টপিকটাকে আমরা কি করতেছি? সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, চলেন একটু সামনের দিকে আগাই। আচ্ছা, আপেক্ষিক বেগের টপিকটা যদি আপনাদের বোঝা হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা আপাতত অনেক কিছু করতে পারবো। এখন চলেন আমরা হচ্ছে একটু ভালো জিনিস শিখি, বা আমরা আরেকটু অ্যাডভান্স জিনিসপাতি শিখি। আমরা আপেক্ষিক বেগের অনেকগুলো ম্যাথ করব, যখন ম্যাথগুলো করব তখন আপনাদের টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি আগে আপনাদেরকে সতর্ক করে দিয়েছিলাম যে এই টপিকটা বা এই ক্লাসগুলো আসলে মূলত যারা একবার করে রিভাইজ করতে চাচ্ছেন, একবার করে চ্যাপ্টারটা পড়েছেন এবং রিভাইজ করতে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। আর যারা এইচএসসিতে একটা সিকিউ দিয়ে আসতে চাচ্ছেন, এই চ্যাপ্টারটা আগে কখনো পড়েন নাই, তা বেসিক ক্লিয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য চ্যাপ্টারটা ইফেক্টিভ হবে, মানে আমার ক্লাসটা ইফেক্টিভ হবে। আদারওয়াইজ আপনারা যারা ম্যাথ খুঁজতেছেন, হালকা পাতলা চ্যাপ্টারটা পড়ছেন, তাদের জন্য ইফেক্টিভ হওয়া উচিত। অ্যান্ড আপনারা যারা ম্যাথ খুঁজতেছেন তাদেরকে একটু আমি মানে কষ্টই দিচ্ছি, আমি জানি যে আপনাদের ম্যাথগুলো আমি একটু পরে করাবো। আমি আলাদা একটা সিকিউ মানে ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, তো সেই জন্য আমি রেখে দিলাম। আচ্ছা চলো আমরা তাহলে নেক্সট টপিকটাতে শুরু করি। ঠিক আছে, নেক্সট টপিকটা শুরু করি। খুব ভালো কথা। আচ্ছা, খুব ভালো কথা। আমরা এবার দেখবো হচ্ছে বৃষ্টি ছাতার যে ব্যাপারগুলো সেগুলো। ঠিক আছে, আমরা এবার দেখবো বৃষ্টি ছাতা। কি দেখবো বলেন তো? বৃষ্টি ছাতা, বৃষ্টি ছাতা, ছাতা। আমি জানি জিনিসটা অনেকেই পারেন না বা অনেকেরই অনেক সমস্যা হয়, বাট আমি এখন আপনাদেরকে যেভাবে শিখাই দিব এভাবে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আর আপনার লাগবে না। জাস্ট কয়েকটা স্টেপ ফলো করবেন, কয়েকটা স্টেপ ফলো করবেন। এই ধরনের ম্যাথ করার জন্য স্টেপ ফলো করবেন। ঠিক আছে, কয়েকটা স্টেপ ফলো করবেন। প্রথমে হচ্ছে সবগুলো বেগকে এক বিন্দুতে স্থাপন করবেন। এক বিন্দুতে স্থাপন করতে হবে। স্থাপন, ঠিক আছে। এরপরের স্টেপটা কি জানেন? সাইকেলের বেগকে সবসময় উল্টাবেন। সাইকেলের বেগকে উল্টে নিবেন। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া সাইকেলের বেগকে সবসময় উল্টাবো কেন? কারণ বৃষ্টি ছাতার ম্যাথে আমরা সবসময় সাইকেলের সাপেক্ষে বেগটা বের করব। সাইকেলের সাপেক্ষে বেগটা বের করব। কার বেগ বের করব? বৃষ্টির বেগ বের করব। সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করব। যদি সাইকেলের বেগ হয় ভিসি এবং যদি বৃষ্টির বেগ হয় ভিআর, তাহলে আমি লিখতে পারবো ভিআরসি। বুঝছেন? তার মানে কি বলেন তো? সবসময় সাইকেলের বেগ থেকেই আমরা হচ্ছে রেইনের বেগটা বের করব বা হচ্ছে বৃষ্টির বেগটা বের করব, যার কারণে সাইকেলের বেগকে আমরা সবসময় উল্টে নিব। ঠিক আছে, এরপরে 3 নম্বর স্টেপ দেখেন। উল্টানোর পর সবগুলো বেগের লব্ধি নির্ণয় করব।
বের করব। ঠিক আছে, স্টেপগুলো রেখে রাখেন, তাহলে আর কখনো অসুবিধা হবে না। আর লব্ধির যে দিকটা হবে, লব্ধির দিকই হবে ছাতা ধরার দিক। এই যে 3টা স্টেপ, জাস্ট ইফ ইউ ফলো দিস 3 স্টেপস, দেন এই ধরনের ম্যাথে আর কোথাও আটকাবেন না আপনি কখনোই। এই ধরনের ম্যাথগুলো এইভাবেই করতে হবে, জাস্ট এই 3টা স্টেপ একটু ফলো করবেন, তাহলেই হয়ে গেছে। দেখেন VRC, এটা মানে কি? এটা মানে হচ্ছে VR প্লাস মাইনাস VC। মানে আমরা সবসময় সাইকেলের ব্যাগটাকে কি করবো বলেন তো? সাইকেলের ব্যাগটাকে উল্টাই দিব, এন্ড তারপরে হচ্ছে আমরা খুব সুন্দর মতো আর এর যে ফর্মুলাটা আমরা শিখছি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে আমাদের ম্যাথ একদম ঝাঁকানাকা ডান। আচ্ছা, এই ধরনের ম্যাথ হচ্ছে 2 ধরনের হতে পারে। এই ধরনের ম্যাথগুলো নরমালি 2 ধরনের হতে পারে। আমাদের ফার্স্ট যে কেসটা, সেই কেসের মধ্যে আমাদের কি দেয়া থাকবে জানেন? আমাদের কেস 1, এই কেস 1 এ হচ্ছে আমাকে কি দেয়া থাকবে? আমাকে আপনার গাড়ির বেগ দেয়া থাকবে, এবং আমাকে হচ্ছে বৃষ্টি বেগ দেয়া থাকবে। আমার কি দেয়া থাকবে বলেন তো? গাড়ি বেগ দেয়া থাকবে এবং বৃষ্টি বেগ দেয়া থাকবে। কি দেয়া থাকবে বলেন তো? গাড়ি বেগ দেয়া থাকবে এবং বৃষ্টি বেগ দেয়া থাকবে। ওকে, আর আমার 2 নাম্বার যে কেসটা আছে, কেস নাম্বার 2, এই 2 নাম্বার কেসের মধ্যে আমাকে গাড়ি বেগ দেয়া থাকবে, বৃষ্টি বেগ দেয়া থাকবে এবং আমাকে হচ্ছে বাতাসের বেগ দেয়া থাকবে। সো আমাকে এভাবে ম্যাথগুলো এখন করতে হবে। কিভাবে করব? চলেন একটু দেখার চেষ্টা করি। মনে করেন বাতাস, আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, বাতাস সর্বদা সাইকেলের বেগের দিকে কাজ করবে। ঠিক আছে, দিকে প্রবাহিত হবে। বুঝছেন, বাতাস সবসময় ভিসির দিকে প্রবাহিত হবে, বা এই জিনিসটা যে একদমই সবসময় এরকম হবে তা না। এই কেসে আমরা কেস নাম্বার 2 তে দেখবো এই ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট কেস 1 এর জন্য এই জিনিসটা সত্য। কেস 1 এর জন্য বাতাস সর্বদা ভিসির দিকেই প্রবাহিত হবে। বাতাস যেদিকে প্রবাহিত হবে সেদিকটা হবে ভিসির দিকে। এটা কেস 1 এর জন্য প্রযোজ্য। কেস 2 তে দেখবো যে বাতাসের বেগটা চেঞ্জ হয়ে গেছে, বাট স্টিল কেস 1 এ যখন আপনার কোশ্চেনে শুধুমাত্র সাইকেলের বেগ এবং আপনাকে বৃষ্টি বেগ দেয়া থাকবে, তখন হচ্ছে আপনি এটা ধরে নেবেন। বুঝছেন? এখন দেখেন, মনে করেন যে সাইকেলের বেগটা হচ্ছে আমার এদিক বরাবর কাজ করতেছে। ঠিক আছে, সাইকেলের বেগটা মনে করেন এদিক বরাবর কাজ করতেছে। আচ্ছা, এখানে 2 ধরনের কেস হইতে পারে। আমি আগেই বলে দিচ্ছি, এখানে 2 ধরনের কেস হইতে পারে। তার মধ্যে আমি আপনাকে এই জিনিসটা একটু আলাদা করে বলে দিই। এই জিনিসটাকে এভাবে লিখবেন না, এই জিনিসটাকে এভাবে লেখার দরকার নেই। দেখেন, এখানে কেস হইতে পারে 2টা। আর একটা হচ্ছে আপনাকে শুধু সাইকেলের বেগ এবং বৃষ্টি বেগ দেয়া থাকবে, আর আপনাকে কোনো বাতাসের বেগ দেয়া থাকবে না। এই কেসটা যেটা হচ্ছে কেস নাম্বার 1, এবং এই কেস থেকে আপনার এইচএসসি তে কোশ্চেন হবে। এই কেস থেকে খুব একটা কোশ্চেন হবে না, 1 নাম্বার কেস থেকে আপনার কোশ্চেন হবে। আচ্ছা, খুব ভালো কথা। আগে এই কেসটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আপনার কি করতে হবে? মনে করেন বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়তেছে, এবং আপনি সাইকেল চালায় যাচ্ছেন এদিক থেকে এদিক বরাবর। ঠিক আছে, আচ্ছা, আমাদের যে ফার্স্ট যে শর্তটা, সেই শর্তটা কি ছিল? যে সবগুলো বিন্দুকে একই জায়গায় করতে হবে, বা সবগুলো ভেক্টরকে একই বিন্দুতে নিয়ে আসতে হবে। তার মানে দেখেন, আপনি এক কাজ করবেন, আপনি হচ্ছে সাইকেলের ব্যাগটাকে একটা বিন্দুতে নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবো? এই দেখেন, আমি এই বিন্দু থেকে সাইকেলের ব্যাগটাকে ড্র করলাম। এটাকে বলা হয় ভেক্টর শিফটিং। এর আগের ক্লাসে আমি দেখাইছি। তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার সাইকেলের ব্যাগ, এটা হচ্ছে আমার বৃষ্টির ব্যাগ। খুব ভালো কথা। দেখেন, এদের যে প্রান্তবিন্দু সবগুলো কিন্তু একই পয়েন্টে। এদের প্রান্তবিন্দুগুলো সবগুলো দেখেন একই পয়েন্টে, তাই না? খুব ভালো কথা। এখন আমাদের নেক্সট যে স্টেপটা ছিল সেটা কি ছিল? সেটা ছিল যে আমি সবসময় সাইকেলের ব্যাগটাকে কি করব? সাইকেলের ব্যাগটাকে সবসময় উল্টায় ফেলবো। এই দেখেন, সাইকেলের ব্যাগটাকে উল্টায় ফেলছি। তার মানে এদের মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি। আগে এই কোণটা কত ছিল? 90 ডিগ্রি। এখন আপনি উল্টায় ফেলছেন, তার মানে এই কোণটা কত হবে? এই কোণটা আপনার স্টিল কিন্তু 90 ডিগ্রি হবে। কোণের কোনো মানে কিন্তু পরিবর্তন হচ্ছে না। আপনি 180 ডিগ্রি ঠিকই উল্টাইছেন, বাট কোণের ভ্যালু কিন্তু তোমার 90 ডিগ্রি থেকে গেল। এখন দেখো তো, আমি এই হলুদ অংশটুকু মুছে ফেলতে পারি। আমার এটা হচ্ছে আলটিমেটলি যে অংশটা আমার পড়ে থাকতেছে সেটা। এখান থেকে আমি একটা কিন্তু লব্ধি পাবো। এই লব্ধির সাথে যে অ্যাঙ্গেলটা তোমার উৎপন্ন করতেছে, এই বৃষ্টির সাথে যে এই লব্ধির অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে, এটি হচ্ছে আমার ছাতা ধরার অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলটা আমি কিভাবে বের করবো? জাস্ট হচ্ছে আপনি কি করবেন জানেন? জাস্ট হচ্ছে আপনি এখানে একটা এভাবে লম্ব টানবেন। লম্ব টানলে এটা একটা আমার
ত্রিকোণমিতি উৎপন্ন হয়ে গেল, তাহলে আমি লিখতে পারবো এই অংশটুকু, এই যে অংশটুকু এটা হচ্ছে আমার ভিসির পরিমাণ। তাহলে আমি এখানে যদি ট্যান থিটা অ্যাপ্লাই করে দিই তাহলে আমি লিখতে পারবো উপরে হবে ভিসি, যেহেতু এটা হচ্ছে আমার থিটা, এই যে সাদা অংশটুকু হচ্ছে আমার থিটা, এই সাদা অংশটুকু এই কোণটা আমার থিটা, তার মানে থিটা কোণের বিপরীত বাহুই হচ্ছে লম্ব, লম্ব ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে আমার ভিআর, ভূমি হচ্ছে আমার ভিআর। এই যে এখান থেকে আপনি যে থিটা কোণটা পাবেন, এই থিটা কোণটাই হচ্ছে আমার আপনার ছাতা ধরার দিক, এই থিটা কোণটাই হচ্ছে আপনার ছাতা ধরার দিক। এই থিটা কোণটা কি বলেন তো? এই থিটা কোণটাই হচ্ছে আপনার ছাতা ধরার দিক। এখন যদি আপনাকে বৃষ্টির লব্ধি বেগ বের করতে বলে, আপনি তো খুব ভালো মতোই জানেন যে বৃষ্টির লব্ধি বেগ কি হবে, ভিআর মাইনাস ভিসি, ভিআর মাইনাস ভিসি। জাস্ট অ্যাপ্লাই দ্য ফর্মুলা, জাস্ট অ্যাপ্লাই দ্য ফর্মুলা, আর কিছু করতে হবে না। ভিআর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার প্লাস 2 ভিআর ভিসি কস, যেহেতু নেগেটিভ বলছে 180 মাইনাস আলফা, কইরা দেন ম্যাথ মিলে যাবে, কইরা দেন ম্যাথ মিলে যাবে। এটা কার বেগ? এটা হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ, এটা হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ বা বৃষ্টির আপেক্ষিক বেগ বা বৃষ্টির আপেক্ষিক বেগ, বুঝছেন? এটা হচ্ছে আমার কেস ওয়ান। এই কেস ওয়ানটা এরকম ভাবেই হয়ে যাবে, এই কেস ওয়ানটা এরকম ভাবেই হয়ে যাবে। আপনি একটু ভালো মতো করে খেয়াল করেন, দেখেন এই ধরনের ম্যাথগুলো আপনার করতে আর কোথাও অসুবিধা হওয়ার কথা না, কোথাও অসুবিধা হওয়ার কথা না। আর এই যে থিটাটা, এই থিটাটা কিন্তু উলম্ব বরাবর, কোন বরাবর বলেন তো? উলম্ব বরাবর। কোন বরাবর? উলম্ব বরাবর। এবার দেখেন কেস নাম্বার 2, এই কেস নাম্বার 2টা একটু আপনাকে প্যারা দিবে। এটাই হচ্ছে আপনার থিটা কোণ এবার ছাতা ধরা কোণ, ঠিক আছে? এদিকে এই ফর্মুলাটা ফেলে দিবেন, ম্যাথ মিলে যাবে। আচ্ছা দেখেন, এবার সেকেন্ড যে কেসটা, এটা আপনাকে অনেক বেশি প্যারা দিবে, কেস নাম্বার 2। এই কেস নাম্বার 2টাই আপনাকে অনেক বেশি প্যারা দিবে। এখানে কি কি থাকবে? এখানে সাইকেলের বেগ থাকবে, তারপরে হচ্ছে আপনার এখানে বৃষ্টি বেগ থাকবে, এবং এখানে আপনার বাতাসের বেগ থাকবে। এখন বাতাসের বেগটা যদি সাইকেলের বেগের দিকে পরিচালিত হয় তাহলে একটা কেস হবে, আর যদি অন্যদিকে পরিচালিত হয় তাহলে আরেকটা কেস হবে, ঠিক আছে? তার মানে দেখেন এখানে আমি সাব কেস বানাতে পারবো যদি ভিএ সাইকেলের দিকে প্রবাহিত হয়, বরাবর প্রবাহিত হয়। দেখেন, যদি এই যে সাইকেলের মানে বাতাসের বেগটা যদি সাইকেলের বেগ বরাবর প্রবাহিত হয় তাহলে আমার কেসটা কিরকম হবে দেখেন, একটু ভালো মতো দেখেন। আমি যদি এই জিনিসটা আরেকবার ড্র করি, যে আমার বৃষ্টিটা উপর থেকে নিচের দিকে পড়তেছে, এটা হচ্ছে আমার ভিআর, খুব ভালো কথা। এবং দেখেন আমার সাইকেলটা যাচ্ছে মনে করেন এদিক থেকে এদিক বরাবর, আমি অন্যভাবে আট করলাম না। এবং দেখেন আমার এখানে কি বলা হয়েছে, যে যেদিকে আপনার হচ্ছে সাইকেলের বেগটা, ওদিক বরাবরই বাতাস প্রবাহিত হবে, ওদিক বরাবরই বাতাস প্রবাহিত হবে, অর্থাৎ খুব ভালো কথা। এদিক বরাবরই কি কি প্রবাহিত হচ্ছে বলেন তো? মানে আপনার এদিক বরাবর বাতাসও প্রবাহিত হচ্ছে। আচ্ছা এখানে আমি একটা জিনিস ভুল লিখছি, এটা ভিআর হবে না, এটা ভিসি হবে, পিসি হবে, খুব ভালো। তার মানে দেখেন আমার এখানে আমি সব জিনিসগুলোকে একই পয়েন্টে নিয়ে আসছি, সব সব যে ভেক্টরগুলো, যতগুলো ভেক্টর কাজ করতেছে সব ভেক্টরগুলোকে কি আমি একই পয়েন্টে নিয়ে আসছি? হ্যাঁ ভাইয়া, নিয়ে আসছি। এবং দেখেন এখানে হচ্ছে আমার কি হচ্ছে বলেন তো? এখানে হচ্ছে আমার একই সাথে একই দিক বরাবর আমার হচ্ছে আপনার যে ইয়া আছে, ভিসি আছে, অর্থাৎ আমার যে গাড়ি বেগটা আছে, সেই গাড়ি বেগটা এবং বৃষ্টির বেগটা, সরি বাতাসের বেগটা একই দিকে কাজ করতেছে, একই দিকে কাজ করতেছে। আমার এখন পরের স্টেপ কি ছিল? আমার সবগুলো ব্যাগ একই বিন্দুতে নিয়ে আসার পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে ভাইয়া, আমি বিন্দুগুলোকে তো একই বিন্দুতে নিয়ে আসি, আমি বিন্দুগুলোকে তো একই বিন্দুতে নিয়ে আসি। এখন আমার স্টেপ হচ্ছে, আমার যে আপনার এই যে কোণটা আছে, মানে আমার যে এই যে সাইকেলের বেগটা আছে, এটাকে আমি কি করবো? উল্টায় ফেলবো, এটাকে আমি কি করবো? উল্টায় ফেলবো। তার মানে আমার সাইকেলের বেগটা হবে এই দিক বরাবর, সাইকেলের বেগটা হবে এই দিক বরাবর, খুব ভালো কথা। এবং দেখেন খুব ভালো কথা, এদিক বরাবর কাজ করতেছে কি? এদিক বরাবর কাজ করতেছে আমার ভিএ, এদিক বরাবর কি কাজ করতেছে? আমার ভিএ। আচ্ছা ঠিক আছে, বা হচ্ছে আমার বাতাসের বেগটা, আর নিচ বরাবর কাজ করতেছে আমার ভিআর, নিচ বরাবর কাজ করতেছে আমার ভিআর। দেখেন আমি কি করছি, আমি হচ্ছে ভিসি কে উল্টায় ফেলছি, ভিসি কে উল্টায় ফেলছি। আচ্ছা উল্টায় ফেলার কারণে তো মধ্যবর্তী কোণটা কিন্তু কত হয়ে গেছে? 180 ডিগ্রি হয়ে গেছে। কত হয়ে গেছে? 180 ডিগ্রি হয়ে গেছে। এবং যেহেতু এই কোণটা 90 ডিগ্রি ছিল, এই কোণটা 90 ডিগ্রি ছিল, এখন বর্তমানে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। আচ্ছা নিচের কোণটা আপাতত বাদ দেন, নিচের কোণটা আপাতত বাদ দেন, জাস্ট উপরে এই কোণটা চিন্তা করেন, যে দেখেন উপরে কোণটা কি হয়ে গেছে? 180 ডিগ্রি একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, উপরে কোণটার 180 ডিগ্রি একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, অর্থাৎ ভি এবং ভিসি, ভি এ এবং ভিসি, ভি এ এবং ভিসি, ভি এ এবং ভিসি, এদের মধ্যে কি হয়েছে বলেন তো? এদের মধ্যে 180 ডিগ্রি একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। 180 ডিগ্রি গ্যাপ হওয়া মানে কি? 180 ডিগ্রি গ্যাপ হওয়া মানে হচ্ছে, এখন এখন দেখেন 180 ডিগ্রি গ্যাপ হওয়া মানে কি? আমি ধরে নিবেন যে আপনার বাতাসের বেগটা অবশ্যই সাইকেলের বেগের থেকে কি হবে? ছোট হবে। তার মানে ভিসি অলওয়েজ গ্রেটার দেন ভিএ। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে এখান থেকে আমার যে আলটিমেটলি যে আমার লব্ধি বেগটা হবে, যেহেতু আমি জানি যে ভিসি এবং ভিএ এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে এদের লব্ধি মানটা কত হবে? যদি যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় তখন তাদের লব্ধি হয়ে যায় একটা বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ। তার মানে এখানে কি হবে বলেন তো? এখানে হবে হচ্ছে আপনার ভিসি মাইনাস ভিএ, কারণ হচ্ছে বাতাসের বেগ সাইকেলের বেগের থেকে অনেক অনেক কম, অনেক অনেক কম, অনেক অনেক কম। তাহলে হচ্ছে দেখেন আমি আলটিমেটলি এই জায়গাটাতে কি লিখতে পারবো? এই জায়গাটাতে আমি যদি এগুলো সব মুছে ফেলি, কারণ আমরা লব্ধি বের করবো, তো লব্ধি আমরা একাধিক ভেক্টরে বের করতে পারবো, বাট কষ্ট হবে। দেখেন এখানে আমি কি লিখতে পারবো? ভিসি মাইনাস ভিএ,
খুব ভালো কথা। তার মানে দেখেন আমার এই দিক বরাবর কাজ করতেছে, অর্থাৎ এই দিক বরাবর শুধুমাত্র কাজ করতেছে ভিসি মাইনাস ভিএ, আর নিচ বরাবর কাজ করতেছে ভিআর। সেম ভাবে এদের মধ্যবর্তী কোণটা আপনার কিন্তু 90 ডিগ্রি থাকবে। এদের মধ্যবর্তী কোণটা দেখেন কিন্তু 90 ডিগ্রি থাকবে, ওপাশে চলে গেলেও কিন্তু 90 ডিগ্রি পড়ে থাকবে। এবং এদের কিন্তু একটা আপনি কি পাবেন বলেন তো, এদের কিন্তু আপনি একটা হচ্ছে লব্ধি ভেক্টর পাবেন, তাই না? এই লব্ধি ভেক্টরের মান তো আপনি বের করতেই পারবেন। এই লব্ধি ভেক্টরটা আসলে কিসের ভ্যালু নির্দেশ করবে বলেন তো? বৃষ্টির লব্ধি ভেক্টর ভ্যালু নির্দেশ করবে। আর এই যে আপনার এই লব্ধি ভেক্টর যে কোণটা উৎপন্ন করতেছে, এই কোণটাই হচ্ছে আপনার ছাতা ধরার কোণ, তাই না? তো এই ছাতা ধরার কোণটা আপনি লিখতে পারবেন ট্যান থিটা, ইকুয়ালস টু আপনি লিখতে পারবেন ভিসি মাইনাস ভিএ ডিভাইডেড বাই ভিআর। ব্যাপারটা কি ধরতে পারতেছেন? ব্যাপারটা কি ধরতে পারতেছেন না আরেকটু আমাকে এক্সপ্লেন করতে হবে? দেখেন তো আমি এক্সপ্লেন করলে বুঝতে পারেন কিনা, একটু ভালো মতো করে খেয়াল করেন। এই পাশ থেকে আপনি একটা লম্ব টানেন এবং দেখেন এটা হচ্ছে আমার থিটা, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে আমার কি লম্ব। এবং দেখেন এই লম্বটার মান হচ্ছে ভিসি মাইনাস ভিএ, এটা এখানে বসেছি এবং আমার যে এই যে ভূমিটার মান হচ্ছে ভিআর, এটাই বসিয়ে দিছি। এবং আপনাকে যদি কেউ কখনো বলে যে হচ্ছে এদের মধ্যবর্তী মানে কোন কোণে ছাতা ধরবেন, তাহলে এটি হবে অ্যান্সার, এটি হবে অ্যান্সার। আপনি হচ্ছে এই কোণে ছাতা ধরবেন। কেসটা কি? কেসটা হচ্ছে যখন আপনার বাতাসের বেগটা সাইকেলের বেগের দিকে প্রবাহিত হবে, তখন আপনার ছাতা ধরা কোণের ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে? এখন হোয়াট ইফ যদি এটা উল্টাটা হয়, হোয়াট ইফ এটা যদি এর উল্টাটা হয়, উল্টাটা হতেই পারে এবং উল্টাটা হবেও। এদের উল্টাটা কি বলেন তো? এবার ভি এ বা বাতাসের বেগ আপনার হচ্ছে বেগ যদি যদি ভিসি এর বিপরীতে কাজ করে, বিপরীতে কাজ করে, তে কাজ করে। ওকে, তাহলে দেখেন তো ছাতা ধরার দিকটা কিরকম হবে। খুব ভালো কথা, খুব ভালো কথা। দেখেন উপর থেকে নিচ বরাবর আমার অলওয়েজ কাজ করতেছে ভিআর, খুব ভালো কথা। এবং আমার সাইকেলের বেগটা অলওয়েজ এদিক বরাবর কাজ করে, তার মানে ভিসি। আর এর উল্টা দিকে আমার অলওয়েজ কি কাজ করবে বলেন তো? এর উল্টা দিকে আমার এখন অলওয়েজ ভিএ কাজ করবে, কারণ আমার শর্তটা সেটাই বলতেছে। আচ্ছা, আমার জানি কি করতে হয়, আমি সব বিন্দুগুলোকে এক পয়েন্টে নিয়ে আসছি, হ্যাঁ নিয়ে আসছি। এখন আমার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমার সাইকেলের বেগকে উল্টায় ফেলা। তার মানে নেক্সট স্টেপটা কি হবে? নেক্সট স্টেপটা হবে আমার তো অলরেডি এদিকে ভি এ আছেই, আর আমার কি হবে এক্সট্রা করে? আমার হচ্ছে এক্সট্রা করে এই পাশে ভিসি চলে আসবে, এই পাশে আমার এক্সট্রা করে ভিসি চলে আসবে এবং উপর নিচে ভিআর তো থাকবেই। আচ্ছা দেখেন, তার মানে এবার একটু ভালো মতো খেয়াল করেন তো, এদের মধ্যবর্তী কোণ ছিল কত? 180 ডিগ্রি। এখন যখনই আমি ভিসি কে উল্টায় ফেলছি, তখন আসলে তাদের মধ্যবর্তী কোণটা কত হয়ে গেছে? 0 ডিগ্রি। আর 0 ডিগ্রি হয়ে গেলে লব্ধি বেগের ভ্যালু কত হয়? ভিএ প্লাস ভিসি, ভিএ প্লাস ভিসি। তাহলে আমি এখান থেকে এই জিনিসটাকে মুছে দিয়ে খুব সুন্দর মতো করে লিখতে পারবো, অথবা নিচে লিখতে পারবো। আমি নিচে লিখতেছি। তাহলে এই যে এই পুরো অংশটা আমার থাকতেছে ভিএ প্লাস ভিসি, এবং উপর থেকে নিচে আমার বৃষ্টি পড়তেছে যেটা কিনা ভিআর। আচ্ছা, এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি থাকতেছে, ব্যাপারগুলো খেয়াল করেন। তাহলে দেখেন এটা হচ্ছে আমার কি বলেন তো? ভিআর, বা হচ্ছে আমাদের লব্ধি যে বৃষ্টি বেগটা আছে সেটা। আর এটা হচ্ছে আমার সেই থিটাটা, যে থিটা কোণে আপনাকে ছাতা ধরতে হবে। সেম জিনিস আপনি এখানেও একটা লম্ব টানতে পারেন। লম্ব টানে এখানে আপনি যদি ট্যান থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেন, তাহলে আপনি দেখবেন খুব ভালো মতো করে একটা জিনিস, যে ভিএ প্লাস ভিসি ডিভাইডেড বাই ভিআর, এটাই হচ্ছে আপনার কি বলেন তো? এই থিটা কোণেই হচ্ছে আপনাকে ছাতা ধরতে হবে, এই থিটা কোণেই আপনাকে ছাতা ধরতে হবে। এখন আপনাকে যদি কেউ বলে যে আপনার হচ্ছে বৃষ্টির লব্ধি বেগটা বের করো, তাহলে আপনি এটা বের করতেই পারবেন। খুব একটা যে প্যারা হবে এরকম না। দেখেন এটা সবকিছু আপনি জানেন। জাস্ট হচ্ছে আপনাকে ভিআর ইকুয়ালস টু ওই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এই ফর্মুলাটা ফেলে দিলেই হয়ে যাবে। আপনি বৃষ্টি বেগটাও কিন্তু খুব সহজেই বের করতে পারবেন। তাহলে দেখেন, আমরা হচ্ছে বৃষ্টি ছাতার যে কোণ নির্ণয়ের যে সংক্রান্ত যে ব্যাপারগুলো ছিল, সবগুলো ব্যাপারই দেখছি। দেখেন আমাদের এখানে দুইটা কেস ছিল। একটা হচ্ছে যখন শুধুমাত্র আমাকে ভিসি এবং ভিআর দেওয়া থাকবে, অর্থাৎ বাতাসের বেগ দেওয়া থাকবে, এবং আপনাকে যখন বৃষ্টি বেগ দেওয়া থাকবে তখন কি করবেন। এবং আপনাকে যদি তিনটা জিনিস দেওয়া থাকে, বৃষ্টির বেগ, বাতাসের বেগ, এবং হচ্ছে আপনাকে যদি সাইকেলের বেগ, তিনটা বেগই দেওয়া থাকে, তাহলে আপনি কি করবেন? এই কেসটা হচ্ছে আপনার নর্মালি অ্যাডমিশনের জন্য আসবে, আর সামনের কেসটা হচ্ছে আপনার নর্মালি এইচএসসির জন্য আসবে। এখন আপনার যদি এক্সচেঞ্জ হয়ে যায়, যেন আপনারা অ্যান্সার করে আসতে পারেন, সেজন্য দেখাই দেয়া। আচ্ছা, আশা করতেছি আপনি এবার বুঝতে পারছেন। এবার হচ্ছে আমরা আরেকটা টপিক দেখবো, যে গাড়ির কাঁচ ভেজা। গাড়ির কাঁচ ভেজা, কাঁচ ভেজা। আমি জানি আপনারা অনেকেই এই টপিকটি স্কিপ করছেন। অ্যান্ড আপনারা অনেকেই, মোস্ট অফ দ্য পিপল, আপনারা ভাবেন যে এই টপিকটা অনেক বেশি কঠিন একটা টপিক, এবং এই টপিকটা আপনারা নর্মালি পড়তে চান না। বাট দেখেন, আমি আপনাকে আজকে খুব সহজ করে বুঝাই দিব। আপনি এই টপিকটা কোনোদিনও ভুল করবেন না, বা আপনার এই টপিকটাতে কোথাও কখনো সমস্যা হবে না। তো চলেন প্রথমে একটা গাড়ি আর্ট করি। আমি খুব ভালো আর্ট করতে পারি না, আমাকে একটু, তারপরেও
একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা মনে করেন আমার গাড়িটা, ঠিক আছে? এটা মনে করেন আমার গাড়িটা। এখন দেখেন আমাকে এখানে বলা হয়েছে যে গাড়ির কাঁচ ভেজা। আমার সামনে একটা গাড়ির কাঁচ থাকে, আমার পিছনে একটা গাড়ির কাঁচ থাকে এবং আমার এই ২ টা গাড়ির কাঁচ কিভাবে ভিজবে? আমরা এখন সেই ব্যাপারগুলো এক্সপ্লোর করব। আমার সামনের গাড়ির কাঁচটা কিভাবে ভিজতেছে, আমার হচ্ছে পিছনের গাড়ির কাঁচটা কিভাবে ভিজতেছে, এই ব্যাপারগুলো এখন আমরা এক্সপ্লোর করব। তো চলেন আমরা ফার্স্ট জিনিসটা দিয়ে শুরু করি। সামনের গ্লাস, ঠিক আছে? সামনের গ্লাস। সামনের গ্লাস কখন ভিজবে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা, এখানে একটু ভালো মতো খেয়াল রাখবেন। এখানে ৩ টা বেগ কাজ করবে। একটা VA, একটা VC এবং একটা হচ্ছে VR। VA ফর হচ্ছে VAR মানে হচ্ছে বাতাসের বেগ, বৃষ্টির বেগ এবং সাইকেলের বেগ, ঠিক আছে? ৩ টা বেগই এখানে কাজ করবে। ওকে, খুব ভালো কথা। দেখেন আমরা যদি এখানে একটা গাড়ি অ্যাড করি, ওকে, ঠিক আছে, খুব ভালো কথা। এর সামনের গ্লাসকে ভিজাতে হবে, এর সামনের গ্লাসকে ভিজাতে হবে, ঠিক আছে? এখন একটু ভালো মতো করে খেয়াল করবেন। আমার বৃষ্টি বেগটা সবসময় নিচের দিকে কাজ করবে, বৃষ্টি বেগটা সবসময় নিচের দিকে কাজ করবে এবং আমার সাইকেলের বেগটা সবসময় এদিক বরাবরই কাজ করবে। আচ্ছা, খুব ভালো কথা। এবং আমার আমার হচ্ছে আহ, এদিক বরাবর ধরে নেন বাতাসটা কাজ করতেছে, ঠিক আছে? বাতাসটা হচ্ছে আমার এদিক বরাবর কাজ করতেছে। এইভাবে আপনি ধরে নিলেন। আমি কিন্তু আপনাকে এখনো বলি নাই যে এইভাবে কেন ধরবেন, বা আপনি চাইলে এইভাবেও ধরতে পারেন, আপনি চাইলে এইভাবেও ধরতে পারেন। দেখেন, আপনি বাতাসকে সবসময় সাইকেলের দিকে প্রবাহিত করবেন, ঠিক আছে? এই ধরনের ম্যাথগুলো করার জন্য কি করবেন? বাতাস সবসময় সাইকেলের দিকে প্রবাহিত হবে। এই জিনিসটা এখানে একটু ডিফল্ট লিখে রাখেন যে গাড়ির কাজ ভেজা, এই জিনিসটা পড়ার জন্য এই জিনিসটা ডিফল্ট। কি জিনিসটা? যে হচ্ছে বাতাস বাতাস সর্বদা সর্বদা BC বরাবর বরাবর কাজ করবে। মনে থাকবে এটা হচ্ছে আমি যখন গাড়ির কাজ ভেজে এই টপিকটা পড়বো তখন আমার এই জিনিসটা কনস্ট্যান্ট হয়ে যাবে। বাতাস মানে হচ্ছে VA সবসময় VC বরাবর কাজ করবে, ঠিক আছে? এই জিনিসটা আপনি মুখস্থ করে ফেলেন। তার মানে দেখেন আমার VC এদিক বরাবর কাজ করতেছে, তার মানে আমার VA এদিক বরাবরই কাজ করবে, VA আলটিমেটলি এদিক বরাবরই কাজ করবে, ঠিক আছে? এখন দেখেন সবগুলো একই বিন্দুতে নিয়ে আসি। আমার পরের স্টেপ হচ্ছে আমি কি করবো বলেন তো? উল্টায় ফেলবো বেগটাকে। কি করবো বলেন তো? উল্টায় ফেলবো। তার মানে দেখেন আলটিমেটলি আমার জিনিসটা কি দাঁড়াবে? আলটিমেটলি আমার জিনিসটা দাঁড়াবে এরকম। এই একটা ফিগার আর্ট করবো, এই একটা ফিগারেই হয়ে যাবে সব কাজ। এটা হচ্ছে আমার VC, দাঁড়ান, ভুল করছি। এটা হবে আমার হচ্ছে VA এবং দেখেন আমি কি করছি? আমি হচ্ছে আপনার ভিসিটাকে উল্টায় ফেলছি। একটু দাঁড়ান, আমি ভিসিটাকে কি করছি? উল্টায় ফেলছি। ভিসিটাকে উল্টায় ফেললে আমার ভিসিটা হবে এদিক বরাবর, VC। তার মানে দেখেন আমার এখানে ৩ টা বেগই আছে। এখন দেখেন তো আমার সামনের কাজটা ভিজাইতে হবে না? তার মানে আমাকে এদিক বরাবর যদি আমি বৃষ্টিটা ফেলাইতে পারি, বা এদিক বরাবর যদি বৃষ্টিটা ফেলাইতে পারি, তাহলে আমার এই কোণ বরাবর কাজটার দিকে বৃষ্টিটা পড়বে, তাহলে আমার সামনের কাজটা ভিজবে। তার মানে আমাকে অবশ্যই এই দিক বরাবর ফেলতে হবে। আমি যদি এই দিক বরাবর ফেলি তাহলে দেখেন তো আমার বৃষ্টিটা এদিক বরাবর পড়বে, তার মানে আমার পিছনের কাজটা ভিজবে। বুঝতে পারতেছেন? সামনের কাজটা কখন ভিজবে, পিছনের কাজটা কখন ভিজবে? দেখেন এই ব্যাপারগুলো কি এর আগে এইভাবে ফিল করছিলেন? আমি তো মনে করি আপনি করেন নাই। দেখেন একটু ভালো মতো খেয়াল করেন। এই জিনিসটাকে যদি আপনি একটু মুছে ফেলেন, দেখেন এই জিনিসটাকে যদি আপনি এইভাবে একটু মুছে ফেলেন তাহলেই বুঝতে পারবেন। বা এই ফিগারটাকে যদি এখানে একটু আর্ট করার চেষ্টা করেন, দেখেন এই পাশে একটা। এই দেখেন এদিক বরাবর যদি আপনি বৃষ্টিটা ফেলতে পারেন, লব্ধি বেগটা যদি বৃষ্টি এদিক বরাবরই হয়, তাহলে দেখেন তো সামনের কাজটার দিকে ডিরেক্ট পানি পড়তেছে। আবার দেখেন আপনার যদি এদিক বরাবর এবার বৃষ্টিটা মানে এদিক বরাবর যদি আপনার বেগটা হয়, বৃষ্টির লব্ধি বেগটা, তাহলে দেখেন পিছনের গাছটা ভিজে যাচ্ছে। আর আপনি যদি দেখেন যে সামনে পিছনে ২ দিক বরাবরই আপনার হচ্ছে মানে কোনো লব্ধি বেগ উৎপন্ন হয় নাই, বরং VR বরাবরই লব্ধি বেগটা উৎপন্ন হইছে। তাহলে দেখবেন যে গড়ায় কিছু পানি সামনে যাবে, কিছু পানি পিছনেও যাবে। তার কারণে উভয় কাজই ভিজে যাবে। তার মানে আমার এখানে কয়টা কেস হইতে পারে? আমার এখানে ৩ টা কেস হইতে পারে। একটা হচ্ছে সামনের কাজ, একটা পেছনের কাজ এবং একটা উভয় কাজ, ঠিক আছে? তো সামনের কাজটা ভেজানোর জন্য আমার কি করতে হবে বলেন তো? আমার লব্ধি বেগটা কোন দিকে হইতে হবে? লব্ধি বেগটা লক্ষ্য করবেন জাস্ট। আমার লব্ধি বেগটা এই দিক বরাবর হইতে হবে। এটা হবে আমার লব্ধি বেগটাকে নাম দিলাম হচ্ছে লব্ধি, নাম দিলাম লব্ধি, ঠিক আছে? আমার লব্ধি বেগটা এদিক বরাবর হইতে হবে। তো লব্ধি বেগটা এদিক বরাবর হওয়ার শর্ত কি? এদিক বরাবর হওয়ার শর্ত হচ্ছে আপনার এই যে আপনার VC অবশ্যই কি হইতে হবে বলেন তো? V এর থেকে বড় হইতে হবে। যদি VC V এর থেকে বড় না হয় তাহলে কিন্তু আমার লব্ধিটা কখনোই এই পাশে আসবে না। কারণ দেখেন যদি VA বড় হয় কার থেকে বলেন তো? VC র থেকে। আমরা জানি এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? VC এবং VA এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি হলে কি হয়? বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়,
ছোটটা বিয়োগ হয়, এদের লব্ধিফলটা কি হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। এবং এখন কার থেকে কে বিয়োগ করবেন? দেখেন ভিসি যদি বড় হয় তাহলে ভিএ, বড় থেকে ভিএ বিয়োগ করলে বড়র দিকে আপনার লব্ধিটা আসবে। তার মানে হচ্ছে আপনার লব্ধিটা কিন্তু এদিকে পাবেন, এদিকে পাবেন। কিন্তু আপনার যদি ভিএ বড় হয়ে যায়, ভিএ যদি বড় হয়ে যায় ভিসির থেকে, তাহলে কিন্তু আপনার লব্ধিটা এদিক বরাবর চলে আসবে, এদিক বরাবর চলে আসবে। কিন্তু আপনি কি ওদিক বরাবর নিতে চাচ্ছেন না তো। তার মানে দেখেন আপনি লব্ধিটা কোন দিকে নিতে চাচ্ছেন, আপনি লব্ধিটা নিতে চাচ্ছেন এই দিক বরাবর, এই দিক বরাবর। কারণ কি? কারণ হচ্ছে এই দিক বরাবর বৃষ্টিটা পড়লে আমার হচ্ছে গাড়ির সামনের কাজটা ভিজতে পারবে। তাই না? খুব সহজ জিনিস না? খুব সহজ জিনিস না? তার মানে দেখেন আপনি কি হইতে হবে, আপনি বুঝতেই পারতেছেন যে আপনাকে এই সামনে গ্লাসটা ভিজানোর জন্য ভিসি কে অবশ্যই কি হইতে হবে, ভি এর থেকে বড় হইতে হবে। ভিসি কে যদি ভি এর থেকে বড় করেন তাহলে এদের আলটিমেটলি এদের যে লব্ধিটা হবে সেটা হবে ভিসি মাইনাস ভিএ। তাই কিনা? এবং এটা আমি মুছে ফেলতে পারবো। তার মানে দেখেন আলটিমেটলি লব্ধিটা হবে এটা। ওকে, খুব ভালো কথা। এখন দেখেন তো আপনি যদি এখানে থিটা কোণটা বের করেন তাহলে হচ্ছে এই থিটা কোণের বিষয়টা ফেললেই আপনার আসলে কি হবে বলেন তো, আপনার আসলে এই সামনের কাজটা ভিজে যাবে। তার মানে শর্তটা হচ্ছে ভিসি অবশ্যই ভি এর থেকে বড় হইতে হবে, তার মানে আমি এখান থেকে এই সিদ্ধান্তটা নিতে পারতেছি যে আমার তখনই সামনের কাজটা ভিজবে, যখন কি হবে বলেন তো, যখন ভিসিটা ভি এর থেকে বড় হবে, বুঝছেন? আচ্ছা, খুব ভালো কথা। এবার দেখেন পিছনের ক্লাস। পেছনের গ্লাস চলেন আরেকটা গাড়ি আট করার চেষ্টা করি। একটু খারাপ হয়ে গেছে, এটাকে আমি একটু চেঞ্জ করে নিই, দাঁড়ান। ওকে, খুব ভালো কথা। এবার একটু ভালো মতো করে খেয়াল করেন। এবার আমার টার্গেট হচ্ছে কি, আমি এই গ্লাসটা ভিজাবো। তাহলে আমাকে কিভাবে ভিজাইতে হবে? দেখেন সেম জিনিস, সেম ফিগারটা আবার অ্যাড করবো। এই দিক বরাবর ছিল আমার ভিসি। ওকে, খুব ভালো কথা। এবং দেখেন উপর থেকে নিচ বরাবর আমার পড়তেছিল অলওয়েজ বৃষ্টি তো একটাই ডিরেকশন, বৃষ্টির তো ডিরেকশন চেঞ্জ করতে পারবো না। এর অপোজিটে আমার কাজ করতেছিল কি বলেন তো, ভিএ, মানে হচ্ছে বাতাসের বেগটা। এবার দেখেন আপনাকে যেহেতু এই দিক বরাবর ফেলতে হবে, তার মানে আপনার লব্ধিটা অবশ্যই এই দিক বরাবর হইতে হবে, তাহলে কিন্তু আপনার পিছনের গ্লাসটা ভিজবে। আপনি জাস্ট তীর চিহ্নগুলো লক্ষ্য করেন। আপনি এখানে জাস্ট একটা ফিগারটা আট করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে কোন দিক বরাবর লব্ধিটা নিতে হবে। তার মানে আপনাকে লব্ধিটা এবার এদিক বরাবর নিতে হবে। ঠিক আছে, এদিক বরাবর নিতে হবে। আপনি মেনে নেন, তাহলে আপনি সুখী থাকতে পারবেন। দেখেন, তার মানে আপনার লব্ধিটা এদিক বরাবর নিতে হবে। অবশ্যই এই ক্ষেত্রে কি হইতে হবে বলেন তো, এই ক্ষেত্রে এই দিক বরাবর লব্ধিটা নেওয়ার জন্য অবশ্যই ভিএ কে ভিসির থেকে বড় হইতে হবে, মানে বাতাসের বেগকে অবশ্যই সাইকেলের বেগের থেকে বড় হইতে হবে। তাহলে আপনার লব্ধিটা এদিক বরাবর উৎপন্ন হবে। এটা হচ্ছে ভি লব্ধিটা এদিক বরাবর উৎপন্ন হবে। এবং দেখেন এদের মধ্যবর্তী যে থিটা কোণটা, এই থিটা কোণে যদি আপনি বৃষ্টিটা ফেলতে পারেন তাহলে হচ্ছে কিন্তু আপনার, বা ছাতা ধরতে পারেন তাহলে আপনি বৃষ্টি থেকে সুরক্ষা পাবেন। আর যদি ছাতা ছেড়ে নেন তাহলে হচ্ছে এই থিটা কোণে আপনার বৃষ্টিটা পড়বে এবং আপনার পিছনের গ্লাসটা ভিজায় ফেলবে। ঠিক আছে, পিছনের গ্লাসটা ভিজায় ফেলবে। দেখছেন শর্তগুলো কত ইজি। এই জিনিসগুলো আপনারা পারতেন না। আচ্ছা, ঠিক আছে। আমাকে প্রচন্ড পরিমাণে মশা কামড়াচ্ছে, এই জন্য আমি বিব্রত হচ্ছি। আমার যদি একটু অস্থির লাগে তাহলে আপনারা একটু কনসিডার করিয়েন, ঠিক আছে? কারণ আমি রাত 1টার দিকে রেকর্ড করতেছি, আর এই জন্য একটু সমস্যা আর কি। কনসিডার করিয়েন, অসুবিধা নেই। দেখেন এবার দেখেন দুইটা গ্লাসই ভিজবে, দুইটা গ্লাস ভিজবে। কখন দুইটা গ্লাস ভিজবে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখেন আরেকটা গাড়ি অ্যাড করি এখানে সেম ভাবে। খুব ভালো কথা। দেখেন গাড়িটা আট করলাম। আমার টার্গেট হচ্ছে আমি এই গ্লাসটাকেও ভিজাবো। তাহলে আমি কি করবো, আমি বৃষ্টিটা যদি একদম সোজা বরাবর ফেলি তাহলে আমার কিছু বৃষ্টি এদিকে যায় গোড়ায় পড়বে, কিছু বৃষ্টি এদিকে যায় গোড়ায় পড়বে। তাহলে আলটিমেটলি আমার হচ্ছে দুইটা গ্লাসই ভিজবে। তাহলে আমার শর্তটা কি? আমার শর্তটা হচ্ছে আমার একদম খাড়া বরাবর, অর্থাৎ ভিআর বরাবর আমাকে বৃষ্টিটা ফেলতে হবে। তার মানে দেখেন আমি যদি একটু ইয়াটা আবার আট করি তাহলে বুঝতে পারবেন। আমার এদিক বরাবর কাজ করতেছিল ভিসি, এবং একটু ভালো মতো করে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা যে খুব কঠিন এরকম না। এদিক বরাবর কাজ করতেছিল আমার কি বলেন তো, ভিএ। ঠিক আছে, এবং দেখেন তো একদম নিচ বরাবর, উপর থেকে নিচ বরাবর কাজ করতেছিল আমার ভি,
আর মানে বৃষ্টি বেগটা, ঠিক আছে? এখন একটু ভালো মতো করে খেয়াল করেন, আমার লব্ধিটা লাগবে ভিআর বরাবর, কিভাবে পাবো? যখন আমার ভিসি এবং ভিএ এই দুটো যখন সমান হয়ে যাবে, অর্থাৎ ভিসি মানও ধরেন 5 আর ভি এর মানও ধরেন 5, তাহলে 5 দুইটাই কাটা, এদের মধ্যবর্তী কোণ যেহেতু 180 ডিগ্রি খুব ভালো মতো করে দেখা যাচ্ছে, তাহলে আমাদের এই দুটো ভ্যালু কেটে গিয়ে আমাদের আলটিমেটলি এদিক বরাবর কোনো উপাংশই থাকবে না, বা এদিক বরাবর আমাদের কোনো অংশ এক্সিস্ট করবে না, শুধুমাত্র তখন একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে ভি আর, তাই না? শুধুমাত্র তখন ভিআর থাকবে। এবং আমার কি হবে বলেন তো, যদি আমার এই দুইটা না থাকে, এই ভিসি এবং ভিএ না থাকে, তাহলে আমরা শুধুমাত্র ভিআর বরাবরই লব্ধি বেগটা পাবো। তার মানে ভিআর সমানই হবে ভি লব্ধি। কখন হবে? যখন আমার হচ্ছে কি হবে বলেন, ভিসি ইকুয়ালস টু ভিএ হবে, ভিএ হবে, তখন দেখেন আমার লব্ধি বরাবর লব্ধিটা হয়ে যাবে ভিআর বরাবর। এবং ভিআর বরাবর লব্ধি হওয়া মানে কি? ভিআর বরাবর লব্ধি হওয়া মানে হচ্ছে মানে আমার যে এখানে গাড়িটা আছে, গাড়িটার একদম মাঝ ছাদ বরাবর বৃষ্টিটা পড়া। আর ছাদ বরাবর বৃষ্টিটা পড়লে দুই কাজই কিন্তু গড়ায় গড়ায় পানিটা গড়ায় গড়ায় সামনের কাছেও যাবে পানি, পিছনের কাছেও যাবে। তার কারণে কি হবে বলেন তো, দুইটা কাছেই ভিজে যাবে। দেখছেন, দুইটা কাছেই ভিজে যাবেন। দেখেন এই টপিকটা কি অনেক কঠিন ছিল? দেখেন তো, এই টপিকটা অনেক কঠিন ছিল, টপিকটা কিন্তু অনেক ইজি ছিল। দেখেন, টপিকটা অনেক ইজি ছিল। এই টপিকটাই আপনারা বুঝতেন না এতদিন, বাট দেখেন এখন আপনি আমার ক্লাসটা করার পর আমি বিশ্বাস করি অন্তত, আমি যদি ঘুমায় না বুঝে আর কি, কারণ আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। তো যাই হোক, আমি যদি ভালো মতো করে বুঝাইতে পারি, আমি এটা বিশ্বাস করি আপনি যদি একটু ভালো মতো কনসেন্ট্রেশন দিতে পারেন, তাহলে এই জিনিসটাতে আপনারা আটকানোর কোথাও কেউ আপনাকে আটকাতে পারবে না। ঠিক আছে? এই জিনিসটাকে আপনাকে কেউ কখনো আটকাতে পারবে না। দেখেন, আমি আপনাদেরকে ইভেন ম্যাথগুলো করার জন্য স্টেপগুলো বলে দিছি। দেখেন, স্টেপগুলো বলে দিছি। এইভাবে আপনাকে কেউ বুঝাবে না, আমি গ্যারান্টি দিতে পারবো। আচ্ছা, এখানে একটু আমি সেলফ প্রমোশন করতে চাই। আপনারা যারা আমার মেন্টরশিপ প্রোগ্রামটা কিনতে চাচ্ছেন, মেন্টরশিপ প্রোগ্রামটা কিনতে যাচ্ছেন, এই প্রোগ্রামটা আপনারা কিনে ফেলেন। এটা আমি আপনাদেরকে এইচএসসি থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো, অ্যান্ড আপনি আমার স্পেশাল গাইডলাইন্স পাবেন। অ্যান্ড আমি যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারছি, প্রায় 10টার মতো ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারছি উইথাউট জিএসটি। আমি জিএসটি দিই নাই, আমি অ্যাগ্রি দিই নাই, এগুলো দিব না। অ্যান্ড হচ্ছে আমি এই দুটো এক্সাম আপাতত দিই নাই, সামনে আরইউ আছে এবং আইআইটি আছে, এই দুটো এক্সাম আমি দিতে পারি। এবং আমি হচ্ছে কুমিল্লা দিই নাই, তারপর হচ্ছে আমি আপনার খুলনা দিই নাই, এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে আমি এক্সাম অ্যাটেন্ড করি নাই। ঠিক আছে? এগুলো বাদ দিয়ে আমি 10টা ইউনিভার্সিটি ক্র্যাক করছি। ঠিক আছে? আমি 10টা ইউনিভার্সিটি যদি ক্র্যাক করতে পারি, আপনারাও পারবেন। তো আমি হচ্ছে, যারা তোমরা আমাকে চিনো, তারা তো জানোই যে আমি তোমাদেরকে কিভাবে পড়াই বা কিভাবে গাইড করি। আমি অনেকজন, আমার ফ্রেন্ড লিস্টে অবশ্যই আসো তোমরা, যাদেরকে আমি এসএসসি থেকেই পড়াচ্ছি। তোমরা কিন্তু সেই আমার কাছে অনেকেই প্রায় 15 জনের মতো এনরোল করে ফেলছে, আমি জানি। আর তোমরা যারা এনরোল করতে যাচ্ছ, তোমাদের যদি ভয় লাগে যে মেন্টরশিপ প্রোগ্রামটা কিরকম হবে, তাহলে তোমরা আমার সাথে একদম কথা বলতে পারো ডিরেক্ট। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01704181 514। এই নাম্বারে আমাকে কল দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ খোলা আছে, যাদের একটু লজ্জা লাগে তারা হোয়াটসঅ্যাপ নক করতে পারো। মেন্টরশিপ প্রোগ্রামটার সম্পর্কে ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, একটু দেখে নিবা। আমি তারপরে একটু বলে রাখি, তোমাদের যতদিন না পর্যন্ত একটা সিট এনশিওর হচ্ছে, ততদিন পর্যন্ত আমি তোমাদেরকে গাইডলাইন দিতেই থাকবো। ঠিক আছে? তোমাকে আমি একটা সিট পাওয়ানোর ব্যবস্থা করে দিবই ইনশাআল্লাহ। আল্লাহই করে দিবে আমার উসিলাতে ইনশাআল্লাহ। টেনশন নাই, তুমি তোমার চেষ্টায় একটা সিট পাবা। বাট আমি তোমাকে সর্বোচ্চ গাইডলাইনটা দিব। আমি যেভাবে প্রতিটা ইউনিভার্সিটি ক্র্যাক করছি, কোন ইউনিভার্সিটি স্ট্র্যাটেজি কিরকম ছিল, কোনটার কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়, কোনটাতে কি পড়তে হবে, কোনটাতে কোনটা না পড়লেই না, কোনটাতে কখন অ্যাপ্লাই করবা, কেন অ্যাপ্লাই করবা, এভরিথিং যা যা তোমার জানা দরকার সবকিছু আমি তোমাকে তো শেখাবই। এবং তুমি আমার পাবা 24 ঘন্টা সাপোর্ট। মানে তুমি হচ্ছে আমাকে যখন তখন পার্সোনালি নক করতে পারবা, আমার কাছ থেকে প্রবলেমগুলো সলভ করতে পারবা। আমি শুধুমাত্র 101 জনকে নিব, অলরেডি 10-15 জনের মতো হয়ে গেছে। আর বেশিক্ষণ আমি তোমাদেরকে এটা দিতে পারবো না। এটার মূল কোর্স ফি হচ্ছে 2K, মানে 2000 টাকা। বাট আপাতত তোমার 15 তারিখ পর্যন্ত 1000 টাকায় তুমি এনরোল করতে পারবা, 1000 টাকা এনরোল করতে পারবা। জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবা, অথবা আমার লিঙ্ক দেওয়া থাকবে, আমার পেজে গিয়ে আমাকে নক করতে পারো। অ্যান্ড এটা হচ্ছে 1000 টাকা। অ্যান্ড তুমি নক করার সময় আমাকে বলবা যে হচ্ছে এই ক্লাসটা থেকে করে, মানে এই ক্লাসটা দেখে, এই অংশটুকু দেখে তুমি আমাকে নক দিছো। ঠিক আছে? বা এই ক্লাসটা করে তুমি আমাকে নক দিছো। তাহলে কি হবে? তাহলে আমি তোমাকে 1000 টাকা এই কোর্সটাকে এনরোল করতে দিব। কারণ অনেকে এই ক্লাসটা এতদূর পর্যন্ত করবে না, তো তারা আসলে মিস করবে অফারটা। যাই হোক, তোমরা যারা এতদূর পর্যন্ত ক্লাসটা করছো, তোমরা সকলেই 1000 টাকা করে পাবা। ইভেন যদি আমার 1000 টাকা করে 101 জন ফুল হয়ে যায়, তাহলে আমি আর কাউকে নিব না। ঠিক আছে? আর 15 তারিখের পর আমার কোর্স ফি কিন্তু বেড়ে যাবে।
কোর্স ফি মূল্যটা বেড়ে যাবে। সুতরাং আগে থেকেই এনরোল করে রাখো এবং এই সম্পর্কে ডিটেলস তুমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি তোমাদেরকে একদমই মেন্টরিং করব, কোথায় কিভাবে কেন করবা, কি কি করতে হবে। ইভেন তোমার যদি সেকেন্ড টাইমও করা লাগে, সেকেন্ড টাইম আল্লাহ না করুক, তোমার যদি সেকেন্ড টাইমেও একটা সিট এনশিওর করতে হয়, আমি তোমার কাছে বিনামূল্যে, তুমি যেখানে এবার টাকাটা দিয়ে ভর্তি হয়ে গেছো, তুমি যদি এবার সিট না পাও তাহলে তোমাকে সেকেন্ড টাইম পর্যন্ত আমি নিয়ে যাব। বুঝতে পারছো? তোমাকে বিনামূল্যে আমি সেকেন্ড টাইম পর্যন্ত গাইড করব। সুতরাং এই সুযোগটা মিস করো না। ঠিক আছে? এই সুযোগটা মিস করো না। ইনশাল্লাহ তোমাদের সাথে আমার কোর্সের মধ্যে দেখা হচ্ছে। তো চলো আমরা হচ্ছে তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের যে ম্যাক্সিমাম কঠিন কঠিন টপিকগুলো সেগুলো আমরা মোটামুটি কভার করে ফেলছি। এর বাইরে আর খুব একটা ভালো টপিক নাই। এখন হচ্ছে আমাদের কিছু ভেক্টর গুণনের টপিকগুলো বাকি আছে এবং হচ্ছে আমাদের ভেক্টর ক্যালকুলাসটা বাকি আছে। তো চলো আমরা সেটা একটু কভার করি।